শুভ শুভ সন্ধ্যা সকলকে। তো চলুন আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। আজকে আশা করছি আপনারা সকলেই জয়েন হয়ে গেছেন। তো প্রথমে একটু মার্কেটকে আমরা দেখে নিচ্ছি, তারপর আমরা আসছি। দেখুন মার্কেট কি বলছে, নিফটি কি বলছে। নিফটিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ডেইলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমেতে আমরা দেখতে পাচ্ছি নিফটির এই জায়গাটা, যেই জায়গায় নিফটি আছে, মানে এই 500 লেভেল, 25,500 বা এর উপরে লেভেল, মানে 550, 600, 700-র কাছাকাছি এই জায়গাটা একটা খুব মারাত্মক পরিমাণে রেজিস্ট্যান্স আছে, মানে হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। তো এই জায়গা থেকে নিফটি কিন্তু কি হচ্ছে, যতবার উপরের দিকে যাচ্ছে আপনারা দেখুন, আগে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল। তো মানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এবং এখান থেকে কিন্তু মার্কেট উপর ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট পর কিন্তু এখানে একটু টাইম পাস করছে। এখান থেকে দেখছি বিগত কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু ফল করছে। ঠিক আছে, আজকে আমরা দেখলাম শেষ বেলার দিকে মার্কেট কিন্তু উপরের দিকে উঠে গেল, না হলে কিন্তু মার্কেট ডাউন সাইডে ছিল। তো আপনারা জানেন যে ট্যারিফের সিস্টেম আছে, মানে জুলাইয়ের 9 তারিখে ট্যারিফ ঘোষণা করবেন আপনাদের হচ্ছে ট্রাম্প। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ ঘোষণা করে মানে ইন্ডিয়ান কিছু কোম্পানির উপর, কিন্তু সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটকে একদম বাড়তে দিচ্ছে না। অন্যদিকে আপনারা জানেন যে ডাও জোন্স বা ডাও ফিউচার্স, তারা কিন্তু রেগুলারলি ডে হাই ব্রেক করছে, তাদের 44,000-এর উপরে চলে গেছে ইন্ডেক্স। তো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি জেনারেলি পজিটিভ সাইডেতে। বিদেশের মার্কেটগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা ফল আসছে, এবং এফআইআই সেলিং করছে, মার্কেটটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যদি মার্কেট নিচের দিকে আসে, তাহলে আমরা কোন জায়গায় দেখতে পাবো মার্কেটকে, সেটা হচ্ছে 25,200-র কাছাকাছি একটা আমাদের সাপোর্ট জোন আছে। তো 25,200 অব্দি আমরা মার্কেটকে দেখতে পারি, মানে কারেন্ট লেভেল থেকে 300 পয়েন্ট ডাউন আজকে কিন্তু পড়েছিল, আবার উঠে উঠে গেছে। তো মার্কেট মানে আগামী সপ্তাহে, এই সপ্তাহ তো শেষ হয়ে গেল, আজকে শুক্রবার, আমরা কোথায় দেখতে পাবো মার্কেটকে আমরা একটা চপিং মার্কেট দেখতে পাবো, বা যদি ব্রেকআউট দেয় ফ্রেশ ব্রেকআউট, তখন কিন্তু আবার আমরা আপসাইড দেখতে পাবো মার্কেটকে। তো প্যানিকের কিছু কারণ নেই, পড়লেও খুব একটা বেশি পড়বে না। এই লেভেল অবধি 25,200 অবধি মার্কেট আসবে, তারপরে কিন্তু মার্কেট উঠে যাবে। এটা হচ্ছে নিফটির সেট আপ। আজকে আমরা দেখলাম ব্যাংক নিফটির মধ্যে বেশ ভালো মুভমেন্টাম এসেছে, নিফটির থেকে ব্যাংক নিফটি কিন্তু অনেকটাই বেশি পজিটিভ। যার মধ্যে আইসিআইসিআই ব্যাংক কদিন ধরে পড়ছিল, এটা কিন্তু বাড়তে শুরু করেছে। তো আপনারা প্ল্যানিং করতে পারেন আইসিআইসিআই ব্যাংকে, কেননা বেশ কয়েকদিন ধরে পড়ছিল। আইসিআইসিআই ব্যাংক নিজস্ব যে হাই লেভেল আছে, হাইটা প্রায় 1464 টাকার কাছাকাছি আছে। ঠিক আছে, তো এই যে লাইফাই আছে, লাইফাইটা এইচডিএফসি ব্যাংক তো অলরেডি ব্রেক করে দিয়েছে, এটা কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা আছে। তো আমার যেটা মনে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, আপনারা এখান থেকে ফ্রেশ বাইং করতে পারেন। স্টপ লস লাগাবেন এই জায়গাটায়, মানে হচ্ছে 1410-এর কাছাকাছি স্টপ লস লাগাবেন, 10-এর কাছাকাছি স্টপ লস লাগিয়ে লং করবেন। আমার মনে হয় এটা 1500, 1600 বা এই 1800 কাছাকাছি চলে যেতে পারে। ঠিক আছে, মার্কেট যদি একটু উপর দিয়ে উঠতে থাকে, আইসিআইসিআই ব্যাংকটা কিন্তু খুব ভালো একটা বেট হতে চলেছে। আপনারা যদি চান এখানেতে এন্ট্রি করতে পারেন, খুব ভালো একটা পজিশন হতে পারে। নিফটি ফিফটি স্টক অনেকদিন ধরে সাইডওয়েজ ছিল, এই সাইডওয়েজ কিন্তু ব্রেকআউট দিলেই একদম 300 পয়েন্টের আমরা রেঞ্জ উপরের দিকে, 300-400 পয়েন্টের রেঞ্জ উপরের দিকে আমরা পাবো। ঠিক আছে, দেখুন আমার নজরে কিছু স্টক এসেছে। একটা স্টকের নাম আমি বলছি, স্টকটার নাম হচ্ছে জোটা হেলথ কেয়ার লিমিটেড। এই স্টকটা আমি বিগত কয়েকদিন ধরে দেখছি কন্টিনিউয়াসলি বাড়ছে। আপনারা যদি চ্যাটে দেখেন, তাহলে দেখবেন চ্যাটের যে প্যাটার্নটা আছে না, খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে। মানে হচ্ছে স্টকটা 1,000 টাকায় ছিল, 1,000 টাকার রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখন কিন্তু 1200 টাকার কাছাকাছি আছে। স্টকটা একটা সময় ওই 100 টাকার আশেপাশে আশেপাশে চলছিল, এবং সেখান থেকে আস্তে আস্তে গুটি 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 পায়ে কিন্তু বাড়ছে। এই জোটা হেলথ কেয়ার লাইফ হাই তো ব্রেক করেছে, করে কিন্তু আপসাইডের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আহ, আমার যেটা ধারণা যে এটা হচ্ছে স্টপ লস। ইনকেস যদি আপনারা কিন্তু এই লেভেলে যদি পান একে একবার, মানে ওই 1,050 টাকার কাছাকাছি পান, তাহলে কিন্তু আবার পুনরায় বাই করতে পারেন। একটা মোমেন্টাম এখান থেকে আপনারা পেতে পারেন। আমি কোন জায়গায় বলছি, আমি বলছি উপর থেকে যদি ফল করে নিচের দিকে আসে, এখানটাই আপনারা বাই করার পারফেক্ট সময় হবে 1,050 টাকা। তারপরে কিন্তু আবার উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। স্টকটা কিন্তু ব্রেকআউট দিচ্ছে, আপনারা কিন্তু নজরে রাখুন। ওকে, তারপর একটা স্টক হচ্ছে যেটার নাম হচ্ছে রিমন্ড লাইফস্টাইল। ঠিক আছে, এই স্টকটাও কিন্তু খুব ভালো মোমেন্টাম দিচ্ছে।
নিচের লেভেল থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় এখান থেকে প্রায় এই 900 সামথিং, সাড়ে সাড়ে 900 থেকে আস্তে আস্তে উপর দিকে বেড়ে আসছে। স্টকটা কিন্তু রেগুলারলি বাড়ছে। ওকে। আরেকটা স্টক আমি আপনাকে বলছি যেটা নাম হচ্ছে জি মিডিয়া, মানে হচ্ছে জিল। এই জি মিডিয়া, জিলেতে যদিও অনেকটা উপরের দিকে উঠে গেছে, তো আপনারা এন্ট্রি কখন করবেন? এন্ট্রি কিন্তু আমি বলবো যে হায়ার লেভেল এন্ট্রি করতে মোটামুটি যদি এই লেভেলে আসে, তো আপনারা পুনরায় এন্ট্রি করতে পারেন 150-এর উপরে ক্লোজিং দিলে। কেন কেন কিনতে বলছি? কেননা এখানে দেখবেন প্রোমোটার প্রোমোটার কিন্তু রিসেন্টলি মানে এখানে টাকা ইনভেস্ট করেছে বলতে তাদের হিস্সেদারি কিন্তু বেড়েছে, অনেকটাই বেড়েছে। তো এই জিল প্রোমোটার বেড়েছে মানে একটা পজিটিভ নিউজ, যেটা যেখান থেকে 90 টাকা থেকে বর্তমানেতে 143 টাকা হয়ে গেছে, অনেকটা মোমেন্টাম দিয়েছে। কিন্তু এই যে লেভেলটা 150-এর লেভেলের উপরে ব্রেক করলে আপনারা বাই করতে পারেন। ওকে। তো কিছু স্টক রেকমেন্ডেশন আমরা দিলাম। তারপর হচ্ছে ডিফেন্স স্টক কিন্তু বাড়বে, ডিফেন্স স্টকগুলো আপনারা চাইলে হোল্ড করতে পারেন। যা ডিফেন্স স্টক আছে ধীরে ধীরে বাড়বে। এবং মার্কেটকে আপনারা দেখুন, টাটা মোটর হাত দেবেন না এখন টেম্পোরারি, কেননা ট্যারিফের উপর নিয়ন্ত্রণ থাকে। ঠিক আছে। তো এবার ডিপেন্ড করবে কীরকমভাবে ট্যারিফ আসে বা সেই পরিস্থিতি অনুসারে। আরেকটা দেখুন, এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসের মধ্যে একটা ডবল বটম প্যাটার্ন তৈরি হয়েছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। যে এখান থেকে একটা একবার পড়েছিল, এখান থেকে পড়ে উঠেছে, আবার এখান থেকে পড়েছে, আবার এখান থেকে উপর দিকে উঠে যাচ্ছে। এই যে ডবল বটম প্যাটার্নটা তৈরি করেছে, এটা কিন্তু আপসাইডে আমরা এই গ্যাপটা যদি ভাবি তাহলে হচ্ছে প্রায় 2800 লেভেলের কাছাকাছি কিন্তু এখানটা গ্যাপটা ফিল আপ করতে পারে। ঠিক আছে। বা এখানেতে 2600 লেভেল, তারপর হচ্ছে 2800 লেভেল কাছাকাছি যেতে পারে। ওকে। তো কিছু স্টক আপনার দিকে বললাম, যেমন হচ্ছে এশিয়ান পেন্টস, জোটা হেলথ কেয়ার, তারপর হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে। আর জিও ফাইন্যান্স, রিলায়েন্স তো আছে, এগুলো পজিটিভ খবর, আপনারা চাইলে এগুলোকে লং করতে পারেন। ঠিক আছে। তো এবার আমরা মার্কেটের আপডেটের পরে কিন্তু আমরা আসছি আমাদের যে আগের দিনে যে পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং। তো আমরা আশা করছি আপনারা পজিশন সাইজিংটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা পজিশনটাকে সাইজ করবেন। আপনার ধরুন ক্যাপিটাল খুবই কম, রিস্কটা নিয়ে আপনি কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনি লসটা বড় করলে কিন্তু আপনার ক্যাপিটাল নষ্ট হয়ে যেতে পারে বেশি পরিমাণে, আর আপনি ট্রেড করতে পারবেন না। সেই জন্য রিস্কটা ম্যানেজ করে আপনাকে চলতে হবে। ওকে। আমরা কিন্তু অনেক দূর পড়িয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু এই যে রিস্ক ম্যানেজমেন্ট বলুন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বা হচ্ছে আপনার পজিশন সাইজিং, ঠিক আছে, বা ওই সাইকোলজি ডেভেলপমেন্ট কি করে করবেন, সে বাকি জিনিসটা আজকে আমরা কমপ্লিট করে দেবো। আজকে কমপ্লিট করলে আমরা অলমোস্ট অনেক কিছুই কমপ্লিট করে দিয়েছি। আর আপনাদের যাদের অনেক পুরনো ব্যাচ, আমরা কিন্তু নতুন ব্যাচ স্টার্ট করব, সেক্ষেত্রে আমাদের কিছু পুরনো ব্যাচকে টাটা বাই বাই জানাতে হবে, অনেক দিন ধরে আছেন আপনারা। ঠিক আছে। তো যাই হোক, যেটা আমরা পড়তে চলেছি সেই জিনিসটা আমরা একটু আলোচনা করি। ওকে। দেখুন, আগের দিনে কিন্তু আমরা পড়েছিলাম, যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে কতদূর অবধি পড়েছিলাম সেটা একবার দেখে নিই। হ্যাঁ, আগের দিনে আমরা রিস্ক ম্যানেজমেন্ট পড়েছিলাম এবং আমরা ওভার ট্রেডিং এসব জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজি বলতে, আপনি যখন কোনো ট্রেড ট্রেড নেন, বা আপনারা যখন অনেকে মানে কি শেয়ার বাই করেন বা পজিশনালি শেয়ার বাই করেন, লং টার্মে বাই করেন, অথবা আপনারা ট্রেডিং নেন, তো সেক্ষেত্রে ওই ট্রেডিং যখন নিচ্ছেন, তখন অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে আমি এখানটা বড় কোয়ান্টিটি নিয়ে নিয়েছি, আমার পজিশন কি লাভ হবে বা লস হবে, সেই জিনিসটা নিয়েই আপনার অনেক অনেক সমস্যা দেখা দিতে পারে আপনাদের মধ্যে। কেননা কি করবেন বুঝে উঠতে পারছেন না, সেই সময় আপনার সাইকোলজি ডেভেলপমেন্ট কিন্তু খুবই দরকার। তো ট্রেডিং এর আবেগের ভূমিকা, ভূমিকা কি অনেক ক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি ধরুন 1000 পিস বাই করছেন শেয়ার, আইটিসি শেয়ার বাই করেছেন, আইটিসি শেয়ার কিন্তু 10 টাকা পড়ে গেল। তো 10 টাকা যখন ফল হলো, আপনার কিন্তু লস হয়ে গেল কত, মাইনাস পোর্টফোলিওতে -10,000 টাকা লস হয়ে গেল। এই যখন লসটা আপনি দেখতে পাচ্ছেন, তখন আপনার মধ্যে কি হতে পারে? আপনার মধ্যে এটা হতে পারে যে একটা ভয় হতে পারে, যেখানে যে লস দেখাচ্ছে এটা যদি আরও বেড়ে যায়, 20,000, 30,000, 50,000 হয়ে যায়, যদি স্টকটা উপর দিকে না ওঠে, এই যে একটা ভয় বা আবেগ, তো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি সাইকোলজি বলে। তো এই সাইকোলজিটা কি করে আপনি কি মেনটেন করবেন না, খুব সহজ ভাষায় আপনাকে আমি বলে দিচ্ছি কিভাবে কি মেনটেন করবেন। তো লস আপনার কখন হবে? যখন আপনার একটা লেভেল থাকে, তো আপনি ভেবেছেন এই জায়গা থেকে এই জায়গা অবধি যাবে, নিচে আমার এখানে স্টপ লস। তো আপনি যদি স্টপ লস লাগিয়ে রাখেন আগে থেকে, যে কোন জায়গায় আমার পজিশনটা এলে আমি কাট করব, ঠিক আছে। দেখুন, কোনো কোনো শেয়ার হতেই পারে
যে আপনি যেটা ভেবেছেন তার বিপরীত দিকে যেতেই পারে। এটা একদম খুবই স্বাভাবিক ঘটনা। তো এই স্বাভাবিক ঘটনা কিন্তু প্রায় বারবার ঘটতে পারে। তো সেক্ষেত্রে বেশি যাতে লস না হয়, আপনারা, আপনার প্ল্যান তো এরকম না যতদিন শেয়ারটা থাকবে স্টক মার্কেটে ততদিন ধরে আপনি হোল্ড করবেন, এরকম তো কিছু নয়। আপনার কিন্তু যখন স্টকটা নিচের দিকে ফল করতে থাকবে এবং অনেকটাই বেশি ফল হয়ে যাবে, তখন কিন্তু আপনার এক্সিট করে দেওয়াই সব থেকে শ্রেয়। কেন শ্রেয়? কেননা এই স্টকটা ছেড়ে আপনি অন্য স্টকে এন্ট্রি করতে পারেন বা অন্য প্ল্যানিং করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনার ভয় তখন থাকবে যদি আপনি স্টপ লস ইউজ না করেন। তো স্টপ লস ইউজ করবেন, আপনার তো মাথায় যদি থাকে যে আমার টার্গেট এত দূর, স্টপ লস এত দূর, তাহলে আপনার ভয় হবার কোনো কারণ নেই। ঠিক আছে? তো এই যে ভয় বা লোভ, গ্রিড, ঠিক আছে, আপনার তো আগে থেকেই প্ল্যান করা আছে স্টকটা এখান থেকে এত দূর গেলে আমি সেল করে দেবো, নিচে আসলে বাই করব। তো যদি এই দুটো না থাকে তবেই কিন্তু এই সাইকোলজি মানে আম, মানে ট্রেডিং সাইকোলজি আপনার মাথার মধ্যে ঢুকে বসে থাকে এবং এগুলো আপনাকে আবেগ, ভয়, টেনশন এই ধরনের সমস্যা সৃষ্টি করে। তো আগে থেকে আপনি ঠিক করে নেবেন। ওকে। এবার দেখুন, এবার হচ্ছে কিছু কমন সাইকোলজিক্যাল বায়াস। তার মানে হচ্ছে এখানেতে যে ধরুন আপনি কোনো শেয়ার বাই করেছেন এবং আপনি একদম 100% কনফার্ম যে শেয়ারটা উপরের এই লেভেলটা ধরুন 1680 টাকা, আপনি 1600 টাকায় কিনেছেন, 80 টাকা যাবেই। ঠিক আছে? ওকে। তো এটা একদম কনফার্মেশন বায়াস এটাকে বলা হচ্ছে। তো এই ধরনের মানসিকতা কিন্তু স্টক মার্কেটে চলে না যে 100% ওখানে যাবে। ঠিক আছে? মানে আপনি ধরুন এমন জায়গায় বাই করলেন, সেই জায়গা থেকে স্টকটা ওই জায়গায় নাও যেতে পারে, সেখান থেকে আবার রিভার্সাল দিতে পারে। তার মানে এটা নয় মানে আপনি ভেবেছেন বলেই আপনি স্টপ লস লাগাননি এখানে যাবেই আমি প্রফিট বুকিং করব, এইটা কোনোদিনও হয় না। কেননা মার্কেট সব সময় আপ ডাউন করে এবং মার্কেট কিন্তু আপনার মানসিকতার উপর চলে না, মার্কেটে যেরকম কেনা বেচা হয় আর সেন্টিমেন্ট ডেটার উপরে চলে। তো সেক্ষেত্রে এরকম কনফার্ম হয়ে যাবেন না কোনোদিনও যে শেয়ারটা উপরের আমার টার্গেট প্রাইস বা স্টপ লস প্রাইস হিট করবে। তো স্টপ লস টার্গেট আমরা কেন ইউজ করি? কেননা আমাদের কিন্তু রিস্কটা কম করার জন্য। আমরা কনফার্ম হলেও ইউজ করব, না কনফার্ম হলেও ইউজ করব, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানে ইউজ করতেই হবে। ঠিক আছে? যদি না ইউজ করেন আপনার ক্ষতি বড় হয়ে যেতে পারে। লাভটা খুবই কমই হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। আবেগ নিয়ন্ত্রণ মানে মাস্টারিং ইমোশনস। তার মানে হচ্ছে আপনার এই এই যে সমস্যাগুলো, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা বা আবেগ, মানে কি হবে বলা যাচ্ছে না, টেনশন, প্রথম প্রথম ট্রেড করছেন। তো আপনারা টার্গেট স্টপ লস যদি খুব সহজ সিম্পল ভাষায় আপনার টার্গেট আর স্টপ লস একদম বেঁধে দিন যে এই জায়গার নিচে আসলে আমি এক্সিট করে যাব, এই জায়গার উপরে আমি গেলে আমি হোল্ড করব। তো আপনি তো ভেবে নিয়েছেন বাড়বে, তো তাহলে নিচের দিকে যাবে না। তো ইন কেস যদি আপনার বিপরীতে যায় মার্কেট, কিন্তু মানে আপনার যদি বিপরীতে যায় অবশ্যই বিপরীত দিকে যেতে থাকবে। কেননা মার্কেটকে আপনি ভেবেছিলেন উপর দিকে যাবে, সেই মতো তৈরি হচ্ছে না, মার্কেটের ডেটা নেগেটিভ তৈরি হচ্ছে, মার্কেট নিচের দিকে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে এই আবেগ, ভয়, এই দুটো অস্ত্র আছে, এই দুটো অস্ত্রের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু জয় করে নিতে পারবেন। স্টপ লস লাগাবেন, টার্গেট লাগিয়ে দিবেন, ব্যাস, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যখনই টার্গেট স্টপ লস লাগাবেন, আমরা আগের দিনই আলোচনা করেছি, রিস্ক টু রিওয়ার্ডস রেশিও অনুসারে আপনি কিন্তু স্টপ লস অ্যান্ড টার্গেট অবশ্যই লাগাবেন রিস্ক টু রিওয়ার্ড অনুসারে, মানে 1:2, 1:1 বা 1:2 বা 1:3 বা 1:4, এরকম সেট আপ করে কিন্তু আপনি টার্গেট স্টপ লস লাগাবেন, দেখবেন খুব ভালো কাজ করবে। ঠিক আছে? এটাই হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। সব কিছু কিন্তু আপনার হাতে। ঠিক আছে? আর কোনো সময় বড় পজিশন নেবেন না। ধরুন আপনাকে বলা হলো যে 2% রিস্ক নেওয়া হবে, সরি 2% আপনাকে বলা হলো যে 2%-এর বেশি রিস্ক নিতে নেই কোনো স্টকে, মানে হচ্ছে আপনার 1 লাখ টাকা যখন ব্যালেন্স আছে, আপনি কেবলমাত্র 2,000 টাকা, মিনিমাম 2,000 টাকা আপনি লস করছেন, এর বেশি কিন্তু লস করে একদম ঠিক হবে না। ম্যাক্সিমাম আপনি 5,000 টাকা করতে পারেন, কিন্তু সেটা হাইলি রিস্ক। তো সেক্ষেত্রে একটা ট্রেডে যদি আপনি বড় রিস্ক নিয়ে নেন তাহলে আপনার পুরো ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট আউট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা হবে। তো এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আর এর সাথে আপনার ভয়, লোভ, মানে কি যেটা আবেগ, এগুলোকে কিন্তু একদম নিয়ন্ত্রণ করে চলতে হবে। আর ট্রেডিং প্ল্যান মেনে রাখুন। ট্রেডিং ট্রেডিং প্ল্যান আপনাকে ঠিক করে রাখতে হবে যে আমি যে ট্রেডটা নিয়েছি, আপনার ডিসিপ্লিন যদি ঠিকঠাক না থাকে, ঠিক আছে, আপনি যদি একটু ভুল করেন আপনি একদম শেষ হয়ে যাবেন। কেননা আপনি যদি স্টপ লস লাগাতে ভুল করেন আর স্টকটা যদি
কমতে 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 1 টাকা চলে আসে, আপনি 1000 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করছেন, তাহলে কিন্তু আপনার পুরো ক্যাপিটাল শেষ। হতেই পারে, আসতেই পারে। সেই জন্যই তো আমরা স্টপ লস লাগাচ্ছি। ঠিক আছে। তো আপনার লোভ নিয়ন্ত্রণ এগুলো কিন্তু মাস্ট। ওকে, এগুলো কিন্তু খুবই দরকার। তারপরে আমরা আসছি আশা অনুশোচনা। ঠিক আছে, ডিলিং উইথ হোপ অ্যান্ড রিগ্রেটস। রিগ্রেটস বলতে, মনে করুন আপনি কোনো একটা স্টককে বাই করেছেন এই লেভেলে, 100 টাকার লেভেলে, আপনি বুক করে নিলেন 105 টাকায়, এবং সেই শেয়ারটি 105 টাকা থেকে 120 টাকায় চলে আসলো। ঠিক আছে, মানে আপনার যে অনুশোচনা সেটা হচ্ছে কি, আমি 105 টাকায় বেরিয়ে গেছি, স্টকটা 120 টাকায় চলে গেছে। দেখুন, ট্রেডিং হচ্ছে অনেক কিছু নিয়েই চলে। ঠিক আছে, এটা একটা পার্ট অফ গেম, হার জিত তো থাকবেই। তো এখান থেকে আপনাকে যে 100% নেবেন, 100 টাকায় কিনে 120 টাকায় নেবেন, এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। আর যদি কোনো কারণে যদি ব্যতিক্রমী হয়ে যায়, সেটা কিন্তু বলার নেই, এটা ব্যতিক্রমী হয়েছে। তো সেক্ষেত্রে আপনার রিস্ক টু রিওয়ার্ড অনুসারে কাজ করবেন। আপনি 5 পয়েন্ট নিন, নিন না, কোনো সমস্যা নেই, সবটা তো নেওয়া যায় না। তো এটার জন্য কোনো রিগ্রেট ফিল করবেন না, বা এটা যদি আমি ছেড়ে দিতাম, এটা যদি বাই করতাম, এটা আমার অনেক টাকা হতো। এই জিনিসগুলো কিন্তু আশা অনুশোচনা, রিগ্রেটস, এইগুলো থেকে কিন্তু সম্পূর্ণ দূরে থাকুন। ঠিক আছে, আপনি যেটা করেছেন ভালো করেছেন, আপনি আপনার সেট আপ অনুসারে করেছেন। আপনি কিন্তু কারো মানে কথা মতো আপনি শোনেননি, নিজের নিজের সেট আপ অনুসারেই করেছেন। ঠিক আছে, এবার একটা আসছি অধ্যায় 5 যে আপনাকে কিভাবে উইনিং মাইন্ডসেট তৈরি করতে হবে। উইনিং মাইন্ডসেট তৈরি করার জন্য সব থেকে প্রথম যেটা দরকার হচ্ছে সেটা ডিসিপ্লিন। যে আপনি টার্গেট স্টপ লস দিয়ে দিয়েছেন, আপনার স্টপ লসে হিট করে গেল, ঠিক আছে, আপনার প্ল্যান মতো কাজ হয়েছে। স্টপ লস লাগিয়েছেন তো হিট করেছে, তো প্ল্যান মতো কাজ হয়েছে। স্টপ লস লাগিয়েছেন কেন? হিট করার জন্যই তো। ওকে, আবার ধরুন আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, স্টপ লসে আপনার একবার হিট করেছিল, দুবার টার্গেট অ্যাচিভ হয়েছে। তো আপনি যেটা চেয়েছিলেন এক্স্যাক্টলি সেইটা সেই রকমই হয়েছে, অ্যাজ আ ডিসিপ্লিন অনুসারে কাজ করেছেন। তো এই যখন আপনি সাকসেসফুল হবেন স্টক মার্কেটে, তখন কিন্তু এইভাবেই কাজ করতে হবে, টার্গেট স্টপ লস লাগিয়ে কাজ করতে হবে। এবার ধরুন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে কথা বলছি। ধরুন আপনি টার্গেট লাগালেন না, স্টপ লস, মানে স্টপ লস থেকে প্রাইস উপর দিকে উঠছে, উঠে উঠে আবার নিচের দিকে যদি চলে যায়, টার্গেট যদি এখানে কিছু না পায়, তাহলে কিন্তু শেয়ারটা কিন্তু আবার নিচের দিকে চলে যেতে পারে, আবার লস হয়ে যাবে আপনাকে, আপনার ক্যাপিটাল কিন্তু ফাঁসিয়ে দিতে পারে, বা দীর্ঘমেয়াদী আপনাকে হোল্ড করতে হতে পারে, বা এটাও হতে পারে যে ওই লেভেল অবধি ওই আর আর স্টকটা বিগত 1 বছর 2 বছর আসলো না। মানে হবার কিন্তু অনেক কিছু আছে। তো সেই জন্যই এখানে দরকার ডিসিপ্লিন, প্রপার ডিসিপ্লিন। কোনোভাবেই ভুল করা যাবে না, যেটা নিয়ম সেই মতো কাজ করতে হবে আমাকে। ঠিক আছে, যে এখন স্টকটা এখান থেকে বেড়ে যাবে, আমি টার্গেট রেখেছি 105 টাকায়, আর শেয়ারটা চলছে 104 টাকায়, তো 105 টাকা তো এক্ষুনি হিট করে যাবে, আমি টার্গেটটাকে বাড়িয়ে 120 টাকা করে দিই। ঠিক আছে, যে হারে বাড়ছে মনে হচ্ছে অনেক দূর চলে যাবে, তখন দেখবেন ওই 105 টাকা থেকেই শেয়ার প্রাইস আবার নিচের দিকে নামতে শুরু করেছে, আর উঠলোই না। ওকে, আপনি 120 টাকায় স্টপ লস এই টার্গেট লাগিয়ে আপনি বসেছিলেন। তো এটা হতেই পারে, হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো সেই জন্য যখন প্রাইস উপর দিকে উঠছে, আপনার টার্গেটে বুক করুন, যখন কমছে আপনি মানে কি বাই করুন, আবার যখন মনে হবে আরও পড়বে আপনি শর্ট করুন। তো যখন যেরকম চ্যাট সিগন্যাল দিবে, চ্যাট যেরকম বলবে সেই রকম অনুসারেই আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে আসছি পেশেন্ট বা ধৈর্য। ঠিক আছে, আমি আসছি পেশেন্ট ধৈর্যের ব্যাপারে। দেখুন, পেশেন্ট কাকে বলছে? পেশেন্ট বলতে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধৈর্য। ধরুন কোন একটা ব্যক্তি আজকে মার্কেট 24,000 400 পুট বাই করলো, মার্কেট নিচের দিকে পড়ছিল, এবং যখন পুট বাই করা হলো 24,400, তখন কিন্তু কি হয়, অনেকে ছোট্ট প্রফিট দিল, 10 টাকা বা 20 টাকা প্রফিট দিল। তো সেই প্রফিটটা নিয়ে কিন্তু তারা এক্সিট করে গেল। ঠিক আছে, 10 20 টাকা প্রফিট নিয়ে তারা কি করলো, এক্সিট করে গেল। আবার এন্ট্রি করলো, আবার মার্কেট পড়ছে, তখন আবারও 24,400 পুট নিয়ে মার্কেট নিচের দিয়ে গেল না, উপরের দিকে উঠে গেল। ঠিক আছে, যাই উঠে গেল, তারপর সেল করে দিলাম, মানে মানে বাই করেছিল পুট, আবার যখন উঠে উঠে যাচ্ছে লসে বুক করে নিল, লসে বুক করলে এটা প্রফিট করেছে, এটা লস করেছে। আবার মার্কেট কি হলো 24,300। ঠিক আছে, এটা তো কি হলো,
এটা তো প্রফিট করেছে। তো এই রকম বারবার ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে শেয়ার প্রাইস কোন দিকে যাবে বা কোন দিকে মার্কেটের ডিরেকশন কোন দিকে। তো কি করে অ্যানালিসিস করবেন আমি আপনাকে একবার চ্যাটে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বারবার বলেছি যে কোনো স্টকের চ্যাটের প্যাটার্ন দেখতে গেলে আপনাকে প্রথমে লং টাইমে দেখবেন। ধরুন আমি এশিয়ান পেন্টস যে চ্যাটটা আছে আমার স্ক্রিনেতে, তো এশিয়ান পেন্টসকে আমি কন্টিনিউ করব, ঠিক আছে। তো এশিয়ান পেন্টসকে আমি কি করব, এশিয়ান পেন্টকে আমি অ্যানালিসিস করব এইটা কি কোন দিকে যাবে, এবং সেই মতো আমরা কাজ করব। ঠিক আছে, তো আমাকে দেখে নিতে হবে প্রথমে উইকলি। উইকলি ক্যান্ডেল আমাকে কি বলছে, দেখুন উইকলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বটম তৈরি করেছে, এখানে একটা বটম তৈরি করেছে, মার্কেট নিচে উপর থেকে পড়েছিল, পড়ে উঠেছিল, উপর দিকে সেলিং এসেছে, এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করেছে। তো এরকম একটা প্যাটার্ন তৈরি হতে পারে, আমরা যেটা চ্যাটে দেখতে পাচ্ছি এরকম একটা প্যাটার্ন তৈরি হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, তো এই অনেকটাই বেশি, তো এখানেতে আপনাকে ডিসিপ্লিন মানে ধৈর্য চাই। মানে আজকে বাই করবেন আজকে আপনাকে প্রফিট দিয়ে দিবে এরকম না, এটা হতে পারে, সময় দিতে হবে। এই যে এখান অবধি যাবে, আপনার কিন্তু কেউ বলে না যে আজকের মধ্যে বা কালকের মধ্যেই চলে যেতে পারে, এটা কিন্তু আরও সময় নিতে পারে। ধরুন আপনি এখানে বাই করলেন, বাই করার পর একটু কারেকশন হলো, যাই কারেকশন হলো আপনি ভাবলেন ভাবলেন এ বাবা নিচের দিকে যাচ্ছে, উপর দিকে যাওয়ার কথা তো, কিন্তু এবার যখন আপনি নিচের দিকে যাই সেল করে দিলেন, আবার কিন্তু উপরের দিকে উঠে গেল, তখন ভাবলেন এ বাবা আমি তো ঠিকই বাই করেছিলাম, স্টকটা তো ডবল প্যাটার্নই হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিন ধৈর্য ধরে রাখার ক্ষমতা রাখা চাই। যেমন হচ্ছে অনেকে জিও ফাইন্যান্স বাই করতে করেছে, আমি অনেককে বলেছিলাম জিও ফাইন্যান্স বাই করতে, তখন 288 টাকা দাম চলছিল। তো তারা কেউ বাই করে না, অনেকেই আছে বাই করে না, অনেকে বাই করেছে অনেকে করে না, এবং যারা করে না তারা দেখতে পাচ্ছে জিও ফাইন্যান্স 232 টাকায় ছাপিয়ে গেছে। তো তখন তারা ছুটে গিয়ে এই জায়গায় বাই করেছে, যাই এই জায়গায় বাই করেছে, এখান থেকে আবার কারেকশন হয়ে 225 টাকার কাছাকাছি জিও ফাইন্যান্স চলে এসেছে। তো সেক্ষেত্রে তারা এখান থেকে যাই পড়ে যাচ্ছে, আবার সেল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভাবছে বাবা অনেক বেড়ে গেছে, যদি আবার নিচের দিকে পড়ে যায়। তো উপর দিকে ধরার কারণ কি ছিল, তো যখন মানে বলা হবে তখন ধরবে, প্লাস সেটাকে হোল্ড করে রাখবে। যদি ক্যাপিটাল বানানো যায় স্টক মার্কেট থেকে, তার একটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের হোল্ড করে রাখতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে। আপনি যদি ধৈর্য ধরে না রাখেন, কোনোভাবেই পসিবল না খোঁচাখুচি বেশি করে যে আপনি এখান থেকে প্রফিট করে নেবেন। তাই এখানেতে বলছি আপনাকে প্রথমে অ্যানালিসিস করে নিতে হবে যে উইকলি টাইম ফ্রেমে উপর দিকে যাচ্ছে, আমার ডেলি টাইম ফ্রেমেতে কি বলছে, ডেলি টাইম ফ্রেমেতে আমার কিন্তু উপর দিকে যাচ্ছে। ওকে, ক্যান্ডেলের চার্ট কি বলছে, চার্টও বলছে উপরের দিকে যাবে। উপরের দিকে কোন জায়গায় যাবে, 2500 2600 লেভেল কাছাকাছি যেতে পারে। তো আপনি এই লেভেল অবধি আপনি হোল্ড করুন। ঠিক আছে, এই জন্য বলছি পেশেন্ট বা ধৈর্য, এই ধৈর্যটা কিন্তু দরকার। এই ধৈর্যটা যদি না হয়, কোনোভাবেই কিন্তু আপনারা এই পেশেন্সের সাথে ধৈর্যের সাথে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এবার ধৈর্যশীল হবার কি কি উপায় আছে, কি কারণে ধৈর্যশীল হয় হয় ঠিক আছে, তার আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সুন্দর এক্সাম্পল। আমরা অনেকে মিউচুয়াল ফান্ড করি, এসআইপি করি, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে টাকা রাখি। ওকে, আবার অনেকে শেয়ার বাই করে, অনেকে কি করে, অনেকে স্টকসে বাই করে শেয়ার। তো যারা স্টক বাই করে তারা দেখবেন বেশিরভাগ খুব অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেয়। মানে স্টককে ভেবে নাই আমি আমি রাখবো 5 বছর 6 বছর, কিন্তু এই 2 মাস পরেই কিন্তু যখনই শেয়ারটা পড়তে থাকে নিচের দিকে সে সেল করে দেয়। কেন সেল করে দেয়, ভয় লেগে যায় যদি এখান থেকে নিচের দিকে চলে পড়ে যায় আমার কিন্তু অনেক লস হবে। কিন্তু কেনার সময় 2 5 বছরের, 2 5 বছর মানে কি রাখার জন্য প্ল্যানিং করেছিল, 2 ইয়ার্স বা 5 ইয়ার্স, কিন্তু সে সেল করে দিচ্ছে 2 মাস বাদেই। ঠিক আছে, তো এইখানেতে কি আমরা কি দেখতে পাচ্ছি, এখানেতে ধৈর্য নেই যে স্টকটাকে ধরে রাখবো আগে থেকে প্ল্যানিং করে ধৈর্যের সাথে, এরকম ধৈর্য নেই। তো এত শর্ট টার্মে যদি আপনারা বারবার ট্রেডিং করেন, সেক্ষেত্রে আপনার ব্রোকারেজ চার্জেস, ওই বাই সেল করার জন্য চার্জেসটাই বেশি যাবে, এবং কম ট্রেড করে যাতে বেশি লাভ হয় সেই প্ল্যানিং করতে হবে। ওকে, তো তাহলে আমরা ধৈর্যশীল হবার কি কি কারণ পেতে পারি এখান থেকে, এখান থেকে আমরা দেখতে পাই সেট আপের জন্য ওয়েট করুন। সেট আপ বলতে যখন কোনো একটা স্টক আপনার হাতের গ্রিপটে আসলো, মানে হচ্ছে
এরকম ধরে ধরুন শেয়ার প্রাইস চলছে, নামছে, বাড়ছে, ঠিক আছে, এই লেভেলে আপনি বাই করবেন ভাবছেন, এই লেভেলে, তো মার্কেট এই লেভেলে আসছে না, আপনি কি করলেন, আপনি ওয়েট করলেন, যখন এই লেভেলে আসলো তখন এখানে বাই করলেন, আবার উপরের দিকে উঠে গেল। তার মানে এই যে ওয়েট করছেন এতদিন ধরে এই লেভেলটায় আসার জন্য, এটাই হচ্ছে ধৈর্য। ওকে, স্টক কখন কিনবেন একটা ধৈর্য ধরে কাজ করা উচিত, ঠিক সেরকম এই ধৈর্যটা কিন্তু আপনার ট্রেডিংয়েতে বা ইনভেস্টমেন্টে খুব খুব জরুরি। এই ধৈর্য না থাকলে কিন্তু কখনোই টাকা বানানো যায় না। একটা কথা আপনি শুনুন, যেটা বলছিলাম, এসআইপি। এসআইপি হচ্ছে আহ, যারা এসআইপি করে তারা কিন্তু দেখবেন বছরের পর বছর হোল্ড করে বসে আছে, কোনো সমস্যা নেই, বছরের পর বছর হোল্ড করে রাখছে। কিন্তু যারা স্টকে ইনভেস্ট করছে, তারা বলে ইনভেস্ট করবো, কিন্তু 2 মাস 3 মাস পরে দেখবেন তারা সেগুলোকে সেল করে দিয়েছে, সেল করে আবার অন্যকে নিয়ে নিয়েছে। মানে এই যে ধরে না রাখলে আপনার শেয়ারটা বাড়বে কি করে? অবশ্যই বাড়বে না, তাই না? তো এই এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই দরকার। আপনাকে শেয়ারকে হোল্ড করতে হবে লং টাইমেতে। আর আপনি এমন শেয়ার বাই করবেন সার্চিং করে, যাতে কনফিডেন্স আপনার থাকে শেয়ারটা ভালো রিটার্ন দিবে, ভালো আপসাইড পোটেনশিয়াল থাকবে শেয়ারটার মধ্যে। এই জিনিসগুলো কিন্তু আহ, দরকার। আমি এখানে পুরো এক্স্যাক্টলি সেই জিনিসগুলো বলেছি। সেট আপের জন্য ওয়েট করুন, অতিরিক্ত ট্রেডিং করা দরকার নেই, বাজারকে তার কাজ করতে দিন, আপনি বারবার বাই সেল করার দরকার নেই, ঠিক আছে? এবার তারপরে দেখুন, এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এখানেতে যেসব জিনিসগুলো আছে আপনি পড়ে নেবেন, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না এটাতে। সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস বলতে আপনাকে নিজে থেকে কিন্তু প্ল্যান করে কাজ করতে হবে, যে স্টকটা কি হতে পারে, কি না হতে পারে, সেরকম প্ল্যানিং করতে হবে। মানে হচ্ছে আপনি যখন কোনো কিছু একটা বাই করছেন, আপনাকে একটা ট্রেডিং জার্নাল এটাকে মেনটেন করতে হবে। ট্রেডিং জার্নালটা কি, একটা বইয়ের মতো, যেখানেতে আপনার প্রতিদিনের হিসাব রাখবেন, ঠিক আছে, মানে কত কাজ করেছেন, কোন স্টকে কাজ করেছেন, কত লস দিল, কত প্রফিট দিল, প্রফিট হলে কেন প্রফিট হয়েছে, আর লস হলে কেন প্রফিট, কেন লস হয়েছে, এই দুটো কারণ আপনাকে ওই খাতা জার্নালেতে লিখে রাখতে হবে। লিখে রেখে মাসের শেষে আপনার ইমপ্রুভমেন্ট দেখবেন, দেখবেন ভালো ইমপ্রুভমেন্ট করছেন। কেননা যখন লিখে রাখছেন খাতাতে যে ভুলটা আপনার হয়েছে, সেই ভুলটা কিন্তু আবার রিপিট করবেন না আপনারা, ঠিক আছে? তো সেক্ষেত্রেই যেটা ঠিক, যেইভাবে আপনার প্রফিটটা এসেছে সেই ঠিকটা কিন্তু আপনি কাজ করছেন। তো এইরকম করে আপনাকে একটা ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে, আপনাকে লিখে রাখতে হবে যে মানে কি কারণে আমার লাভ হয়েছে বা লস হয়েছে, যেটা ভবিষ্যতে আমাকে অনেক সুবিধা দেবে, ঠিক আছে? এটা গেল ট্রেডিং জার্নাল। তারপর হচ্ছে মনস্থিরতা, মাইন্ডফুলনেস। এটা মানে হচ্ছে আপনার আবেগগুলোকে কন্ট্রোলে রাখা, ঠিক আছে, মানে আপনার আবেগ, হতাশা, হট করে অনেক লস হয়ে গেল, সেই হতাশা, কিন্তু কি লাভ, কাঁদলে কিন্তু, বা আপনার ধরুন মন খারাপ করলে যখন লস হয়ে যাচ্ছে, বড় লস হয়ে যাচ্ছে, তখন তো সেই আপনার টাকা ফেরত আসবে না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এমন প্ল্যানিং করতে হবে যেভাবে, যেই প্রসেসে কাজ করলে আপনি এখান থেকে সেট আপ তৈরি করে বা নিজের উইনিং মাইন্ডসেট তৈরি করে কিন্তু এখান থেকে একটা আর্নিং করতে, জেনারেট করতে পারবেন। ওকে, চলুন। তো ট্রেডিং প্ল্যান আপনার কেন দরকার, কি কারণে ট্রেডিং প্ল্যানটা রাখবেন, এগুলো সব পড়ে নেবেন, খুব সহজে সব কিছু বলে দেওয়া আছে। ওকে, আমি একটা ট্রেডিং প্ল্যানের আপনাকে একটা এক্সপ্লেনেশন দেব, কম্পোনেন্ট অফ ট্রেডিং প্ল্যান, ঠিক আছে? তো এই কম্পোনেন্ট ট্রেডিং প্ল্যানেতে আপনি কিভাবে কি ট্রেডিং প্ল্যান সেট আপ করবেন, একটা হচ্ছে আপনার ট্রেডিং গোল, মানে যে টার্গেট, আপনি কোন জায়গায় সেই সেই স্টক যেটা বাই করছেন আপনি এক্সিট করবেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে স্থির করে নিতে হবে আগে থেকেই। সেখানে স্টপ লস লাগাতে হবে। আপনার মনে হচ্ছে 5% লাভে বিক্রি বিক্রি করবেন, না 10% লাভে বিক্রি করবেন, এটা কিন্তু আপনাকে আগে থেকেই প্ল্যানিং করতে হবে। তো এটাই হচ্ছে আপনার ট্রেডিংয়ের লক্ষ্য বা ট্রেডিং প্ল্যান, ঠিক আছে? নেক্সট আসছে আপনার ট্রেডিং স্টাইল। ট্রেডিং স্টাইলটা বলতে মানে হচ্ছে আপনি সুইং ট্রেডিং করবেন, না ইনভেস্টিং করবেন, না অপশনে ট্রেড করবেন, তো কি ট্রেড নিলে আপনার সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনাকে আগে থেকে বিবেচনা করে নিতে হবে। এবং মানে হচ্ছে ধরুন আপনি ভাবছেন এই স্টকটাকে আমি লং টাইমে নেব, শর্ট টাইমে নেব, বা আজকের দিনের জন্য নেব, সেটা আগে থেকে আপনাকে প্ল্যানিং করে হিসাব করে রেখে দিতে হবে। ওকে, তো তারপরে আমরা আসছি। হুম, বাজার বিশ্লেষণ পদ্ধতি, এগুলো আমরা আলোচনা করেছি, যে মার্কেট অ্যানালিসিস কি করে করবেন। মানে আজকে আপনি ধরুন, আজকে আপনি ভাবছেন আজকে ফ্রাইডে,
তো এই আজকে ফ্রাইডেতে আপনি বসে আছেন এবং আপনি প্ল্যানিং করছেন যে আগামী সোমবার, আগামী মানডে, ওকে, মানডেতে আপনার স্টকটা কোন দিকে যাবে, মানে কি হতে পারে মার্কেট, এখন থেকে কিন্তু আপনি অ্যানালিসিস করতে পারবেন। কেন, কিভাবে অ্যানালিসিস করতে পারবেন? আপনি দেখবেন আমেরিকান মার্কেট কিরকম ভাবে চলছে, গ্লোবাল মার্কেটের রিয়াকশন কেমন, চতুর্দিকে কিরকম খবর আছে, কি মনে হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে মানে ওয়াচ লিস্টে রাখতে হবে। এবং এইসব জিনিসগুলো যদি আপনি বারবার দেখেন, তখন আপনি মার্কেটের একটা রেঞ্জ বুঝতে পারবেন, মার্কেটের মধ্যে মানে স্থিতিশীলতা কেমন সেটাও বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই মার্কেট অ্যানালিসিসটা আপনাকে করে নিতে হবে। এরপর হচ্ছে এন্ট্রি এবং এক্সিট রুলস, ঠিক আছে? তো এই এন্ট্রি এক্সিট রুলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলেছি যে এন্ট্রি কোথায় করছেন, টার্গেট স্টপ লস কোথায় দিচ্ছেন, সেটাকেও কিন্তু আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। কোন জায়গায় স্টপ লস, কোন জায়গায় টার্গেট, এই জিনিসগুলো কোথায় দিচ্ছেন, এগুলো আগে থেকেই প্ল্যানিং করতে পারবেন, প্ল্যানিং করে আপনাকে রাখতে হবে। তো এন্ট্রি হয়ে গেল। ব্রেকআউটের পরে আপনার যে ট্রেডিংটা প্ল্যানটা করছেন, তো সেটা হচ্ছে ব্রেকআউটের মানে এন্ট্রি কোথায় নেবেন। ধরুন এরকম করে স্টকটা যাচ্ছে, এরকম করে ব্রেকআউট দিল, এই যে ব্রেকআউটটা দিল, এই ব্রেকআউটে আপনি এন্ট্রি করছেন, আপনার আগে থেকে প্ল্যান করতে করা থাকবে যে আমি ব্রেকআউটে এন্ট্রি নেব, আর এই যে ব্রেক ডাউন যাবে তখন আমি এন্ট্রি নিতে পারি। তো এরকম করে আপনাকে প্ল্যান করতে হবে। এবং কখন আপনি নিজের লাভ বুক করবেন, ওকে, বা ক্ষতি, যখন আপনার লস হবে, কতটুকু লস করতে চাইছেন, সে সব আপনি আগে থেকেই জেনে রাখবেন। কেননা স্টকটা মানে যখনই ট্রেডেতে এন্ট্রি করছেন সব কিছু আপনার কিন্তু প্রি ডিফাইন্ড হয়ে থাকবে, ঠিক আছে? ওকে। তো এই রকম প্ল্যান করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ব্যবস্থাপনা, মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্টে আমরা অলরেডি আগের দিনে পড়েছি। রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে কত পার্সেন্ট ঝুঁকি নেবেন, রিস্ক টু রিওয়ার্ড কীরকম হবে, স্টপ লস কোথায় হবে, পোর্টফোলিওর বৈচিত্র্যকরণের নিয়ম, এটা আমি একটু বলে দিচ্ছি। পোর্টফোলিও, পোর্টফোলিও আমরা কাকে বলি? পোর্টফোলিও আমরা তাকেই বলি যখন আপনি অনেকগুলো স্টক বাই করেন, সেটা নিয়ে একটা পোর্টফোলিও বানানো। তো সেই পোর্টফোলিওতে কিন্তু সিঙ্গেল স্টক হবে না। আপনার যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালেতে 20% বেশি কোনো স্টকেতে ইনভেস্ট করবেন না, সিঙ্গেল স্টকেতে। তো এরকম অনেকগুলো স্টক নেবেন যেখানেতে 20% করে ইনভেস্ট করতে পারেন আপনি। সেক্ষেত্রে কী হয়, যত বেশি স্টক হয় তত পোর্টফোলিওর মধ্যে একটা বৈচিত্র্য আসে। কেউ হতে পারে মিড ক্যাপ স্টক, কেউ হতে পারে লার্জ ক্যাপ স্টক, কেউ হতে পারে পেনি স্টক, কেউ হতে পারে আইটি সেক্টর একটা স্টক, ঠিক আছে? কেউ ব্যাংকিং থেকে একটা স্টক, অটো সেক্টর থেকে একটা স্টক, ফার্মা সেক্টর থেকে একটা স্টক। এই রকম ভাবে বিভিন্ন সেক্টর থেকে স্টক নিয়ে তাদের লিডার কোম্পানিগুলোকে নিয়ে, যেমন আমি বলছি, যদি আপনি ওষুধ কোম্পানির স্টককে নেন, তাহলে আপনি দেখবেন ওষুধ কোম্পানির মধ্যে সব থেকে ভালো কোম্পানি কোনটা আপনার মাথায় যদি আসে, লুপিন, ডক্টর রেড্ডি, অরবিন্দ ফার্মা, সিপলা, সান ফার্মা। যেইটা ভালো লাগে, আপনার মনে হয় যেটা ভালো, সেই স্টকটাকে আপনি বাই করলেন। কেন বাই করতে বলছি? কেননা আপনি যদি এই ফার্মা সেক্টরের একটা পেনি স্টককে নিয়ে নেন, পেনি স্টকটা যে বাড়বে কোনো গ্যারান্টি নেই, কিন্তু যখন লিডারকে বাই করেছেন সেটা আপনার যেরকম কম লস দেবে আর সেরকম কম প্রফিট দেবে, কিন্তু আপনার ক্যাপিটালটাকে সুরক্ষিত রাখবে। এই জন্যই কিন্তু আমরা বাই করছি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা কিন্তু অনেক ভেবে চিন্তে কাজ করবেন। এরকমভাবে পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন বা রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। তাহলে হচ্ছে পজিশন সাইজিং এর নিয়ম। পজিশন সাইজিং আমরা আগের দিনেই বলেছি কিরকম ভাবে পজিশন সাইজিং করবেন। আমি একটু জাস্ট হালকা করে বুঝিয়ে দিচ্ছি যারা মিস করে গেছেন। পজিশন সাইজিং হচ্ছে, মনে করুন আপনার কাছে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা যেটা আছে পজিশন সাইজিং, এই 1 লাখ টাকা আপনি মনে করুন রিস্ক নেবেন 2% থেকে 5% রিস্ক নেবেন, ওকে? তার মানে হচ্ছে আপনি ধরুন কোনো একটা স্টকেতে এন্ট্রি করছেন, দাম হচ্ছে 100 টাকা। তো 100 টাকা দাম হলে আপনি কিন্তু আগের থেকেই ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনি কত পরিমাণ স্টক বাই করবেন। সেটা হচ্ছে পজিশন সাইজিং, মানে কত পজিশন নেবেন, সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। তো আমরা 1 লাখ টাকা বলেছি, 5% যদি আমরা রিস্ক নিই তাহলে হচ্ছে 95,000 টাকা। তার মানে আমার লস কত হচ্ছে? আমার লস হচ্ছে 5,000 টাকা। তো যদি আমার 5,000 টাকা লস হয়, ঠিক আছে, আপনারা যে প্ল্যান করছেন, তো তাকে ডিভাইড বাই করে আমরা 100, তার মানে হচ্ছে আমরা এখানে কত কোয়ান্টিটি নেবো, আমরা এখানে 500 কোয়ান্টিটি বাই করব, ওকে? এর বেশি কিন্তু 1 লাখ টাকা নিয়ে কখনোই বাই করা উচিত হবে না। তো এই ক্যালকুলেশনটা করে কিন্তু আমরা কত পিস বাই করব
কোনো স্টকের, সেটা কিন্তু আমরা খুব ভালো করে এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারি। ওকে, তো এই পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখতে পারেন যে এটা কিন্তু আগের দিনে আমরা বলেছিলাম। হ্যাঁ, এখানটা কিন্তু আমরা টোটাল মূলধনের উপর আমরা ডিসকাস করে দিয়েছিলাম। আমরা কিন্তু একটু একটু পড়াশোনা করলেই আপনারা কিন্তু এখানটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি সেজন্য ডিটেলসে বলছি না। তো এরকম করে আপনাকে পজিশন সাইজিং এর প্ল্যান সেট আপ করতে হবে। এই সেট আপ যদি না করেন তাহলে কিন্তু ট্রেডিং এতে বড় লস হলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। ওকে, তারপর হচ্ছে প্ল্যান পর্যালোচনা, রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট দ্য প্ল্যান। এর মানে হচ্ছে আপনি তো প্রতিদিন যখনই ট্রেড করছেন একটা ট্রেডিং জার্নাল মেনটেন করছেন, কি লস হচ্ছে, কি লাভ হচ্ছে, কেন হচ্ছে, কি ধারা, সব কিছু আপনি বুঝতে পারছেন। সেইটাকে বারবার ফলো আপ করছেন যে হ্যাঁ আমার প্রফিট দিচ্ছে, এইভাবে করছি প্রফিট দিচ্ছে, সেটা রেগুলার প্রফিট দিচ্ছে। ঠিক আছে, তো তখন আপনাকে ওই রেজাল্ট যেটা আসবে, যেটা আউটকাম আসবে, সেটার উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। কীরকমভাবে কাজ করতে হবে, যে আমার যদি প্রফিট দেয় আমি সেই প্ল্যানটাকে ফলো করব, আর যেটা আমার লস দিচ্ছে সেগুলোকে আমরা কাটছাট করে দূর করে দেবো, আমরা রাখবো না আমাদের কাছে, কেননা আমরা এখান থেকে প্রফিট করতে এসেছি। তো সেই প্ল্যানটাকে আপনার রিভিউ করতে হবে বারবার। রিভিউ করে ইনকেস যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, মানে ঠিক করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে মাসিক বা সাপ্তাহিক আপনি প্ল্যানটাকে ডিসিশন করে ঠিক করতে পারবেন। আর আপনার পারফরমেন্স কীরকম, কি আপনার সাকসেস রেশিও আসছে, কি আসছে, সেটাকে আপনার ওই জার্নাল লিখে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আর যদি মনে হয় জার্নাল আপনার কাজ করছে না, সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আপনাকে পরিবর্তন করে দেখতে হবে। যখন দেখবেন প্ল্যানটার কাজ করছে না, বাজারের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনি ওটাকে চেঞ্জ করুন, চেঞ্জ করে অন্য প্ল্যান আবার তৈরি করুন। ঠিক আছে, ওকে। দেখুন, এই যে টপিকগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকে ভুল করি, আর এই ভুলগুলোর জন্য আমরা কিন্তু বড় বড় লসেস তৈরি করি। ঠিক আছে, আর লসেস করে আমরা কিন্তু বলি আমাদের সব শেষ হয়ে গেছে, কিছু আর নেই। ঠিক আছে, এগুলোকে আমরা যদি একটু কন্ট্রোল করে নেন তাহলে কিন্তু আর কিচ্ছু সমস্যা নেই। এবার হচ্ছে ক্ষতিকে মেনে নেওয়া, অ্যাকসেপ্টিং লসেস। তো আমাদের তো লস হয় স্টক মার্কেটে, এটা স্বাভাবিক, কেননা এই স্টক মার্কেটে ট্রেড করার জন্য লাভ লস আপনার দুটোই হবে। সেটা যত বড়ই ট্রেডার ট্রেডার হোক না কেন, যত বড়ই জ্ঞানী পণ্ডিত হোক না কেন, লাভ লস দুটোই হবে। তবে যদি আপনার লসটাকে কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা বেশি হবে, লাভটা বেশি হবে। তো সেক্ষেত্রে আপনাকে এটা ভেবে রাখতে হবে, যখন মার্কেটে আপনি ট্রেড নিয়েছেন, আপনার বিপরীতে মার্কেটে যাচ্ছে, আপনি ধরুন বাই করেছেন, মার্কেট নিচে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, তখন আপনাকে কিন্তু লস স্বীকার করতে হবে। আর যে আপনি হেরে গেছেন, আপনার লস হয়েছে, সেই লসেতে আপনাকে এক্সিট করে যেতে হবে। কেননা আমরা কিন্তু শেষ অবধি অবধি ওয়েট করতে পারবো না, যখনই লস দিচ্ছে আমরা কিন্তু তার আগেই আমরা এক্সিট করে যাব। কেননা সেটাকে ধরে রাখলে হয়তো আমাকে অনেক অনেক লস দেবে, পরে আমাকে মানে ভোগাবে। এবং এই জন্য একটা কথা আছে, যদি মার্কেট নিচের দিকে যায়, আপনার বিপরীতে যদি যায় মার্কেট, আপনার যদি লস হয় 4-5%, সেই 4-5% লসেতে আপনি বেরিয়ে যান, না হলে কিন্তু মার্কেট আপনাকে 70-80%-এ ঘাড় ধাক্কা দিয়ে বের বের করে দেবে। তো সেই জন্যই বলছি, যখন লস হবে ব্যক্তিগতভাবে ভাববেন না, মানে হচ্ছে পার্সোনালি লসটাকে নেবেন না। এটা আপনার নিজস্ব কিন্তু ব্যর্থতা নয়, এটা হচ্ছে বাজারের অংশ। ঠিক আছে, এটা পার্ট অফ দ্য গেম, এখানে গেম খেলতেছেন, কেউ হারবে কেউ জিতবে, কিচ্ছু করার নেই। এর 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 সাথে আপনার কোনো হাত নেই। এটা মার্কেট আপনাকে যেরকম দিয়েছে সেরকম আপনাকে নিতে হবে। ঠিক আছে, ছোট ক্ষতিকে, ছোট লসেসকে আপনি দ্রুত মেনে নিন, কেননা এটা বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে। ওকে, তো লসেস হলে ছোট লস আপনি বেরিয়ে যান, বড় লস করে আপনার ক্যাপিটাল শেষ করবেন না। একটা কথা বলি, যে আমাদের যারা ট্রেড করে ম্যাক্সিমাম যার ফলটা থাকে ম্যাক্সিমাম, তারা হচ্ছে বিগ লস, বড় লস করে, সেই জন্যই কিন্তু ক্যাপিটাল রাখতে পারে না। যদি আপনাদের অনেকেই আছেন যে বড় লসগুলো যদি না হয়ে ছোট লস হয়ে যেত, তাহলে কিন্তু আজকে আপনার হাতে অনেক টাকা ক্যাপিটাল থাকতো। ঠিক আছে, আপনারা বড় লস নিয়ে অনেকেই আছে একদম ক্যাপিটালকে শেষ করেছেন বা ওয়াইপ আউট করেছেন। সেক্ষেত্রে এই জিনিসগুলো আর রিপিট যেন না হয়। এবার হচ্ছে পরিকল্পনার অংশ, মানে ট্রেডিং প্ল্যান। আপনার ট্রেডিং প্ল্যান ক্ষতির একটা নির্দিষ্ট ঝুঁকি বরাদ্দ আছে। ঠিক আছে, তো মানে হচ্ছে আপনারা ট্রেডিং তখন নিচ্ছেন, দেখতে পাচ্ছেন যে ক্ষতি হয়ে হয়ে যাচ্ছে, সেই প্ল্যানটাকে আপনারা এক্সিট করবেন। ঠিক আছে,
তো এই সব জিনিসগুলো আহ, আপনাকে সেট আপ করতে হবে। ড্র ডাউন মোকাবেলা, ম্যানেজিং ড্র ডাউনস, ঠিক আছে? তো ড্রডাউনস মানে হচ্ছে আমি যেটা বললাম, এখান থেকে মার্কেট পড়ছে, এই যে ড্রডাউনস করেছেন সর্বনিম্ন যেটা লসেস, সেটাই কিন্তু আপনার ড্রডাউন। এটাকে ম্যানেজ করতে হবে, ছোট ছোট লসেস করতে হবে, বড় লসেস একদম চলবে না। ছোট লস আপনি অ্যাকসেপ্ট করুন, যে আমার লস হয়েছে আপনি স্বীকার করুন, ঠিক আছে? অনেকেই আছে যখন অনেকগুলো ট্রেডে সাকসেস হয়ে যাবে বা নিজেকে ভাববে আমি অনেক বড় হয়ে গেছি, এখানে আমাকে আমাকে কেউ হারাতে পারবে না, আমি একদম সেট আপ করে ফেলেছি অনেক কিছু, অনেক যেটা বলি সেটাই হয়, এরকম না। মার্কেটের বিপরীত দিকে যাবেই যাবে, কিছু করার নেই, ঠিক আছে? এটা কিন্তু সব কিছু না। ওকে। তো এবার ক্ষতির পর ফিরে আসা, যেটা বলে রিকভারি কি করে আপনি করবেন, ঠিক আছে? দেখুন, যখন লসেস হয়ে যাবে, লসেস হয়ে গেলে আপনার তো ক্ষতি তো হচ্ছে, তো সেক্ষেত্রে ট্রেড করার জন্য আপনার মানসিক শক্তির প্রয়োজন। আপনারা জানেন যে যাদের লসেস হয়ে যাচ্ছে তারা অনেকটা ভয় পেয়ে যান, যে তারপরেও কি ফিরে আসা যায়। আমি এটাকে জুম করে দিচ্ছি একটু, ঠিক আছে? যাদের বড় বড় লসেস হয়ে যাবে তারা অনেকেই বলে যে আমার তো লসেস হয়ে গেছে, আর কি করে কি এই স্টক মার্কেটে আমি আর যাবো না, আমার লস হয়ে গেছে, কি কিছু করা যায়? তো সেক্ষেত্রে আপনি কি প্রসেসে অবলম্বন করতে হবে, আপনাকে প্রথমে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, যেটা বলেছি। রিভেঞ্জ ট্রেডিং মানে হচ্ছে প্রতিশোধমূলক ট্রেড। মানে হচ্ছে কি বলুন তো, আপনি যখন ট্রেড নিচ্ছেন যে আমার যে লসেসটা হচ্ছে এখান থেকে আমি রিকভার করবো, এই ট্রেডটা থেকে আমি করে নেব, আমার আর অন্য কিছু করার দরকার নেই, এখান থেকে আমার রিকভারি হয়ে যাবে, এইগুলো কিন্তু রিকভারি ট্রেড একদম করা উচিত নয়, ঠিক আছে? আপনাকে যখন মার্কেট দেবে, মানে ব্রেকআউট হবে, মার্কেট ব্রেক ডাউন হবে, সেই সময় যখন আপনি বুঝতে পারবেন তখন এন্ট্রি করবেন। আমি এটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন ক্রিকেট ম্যাচ চলছে, কোন একটা ব্যাটসম্যান, ঠিক আছে, ধরছি, ধরুন রাহুল, রাহুল ব্যাট ধরেছে, তার রান হয়েছে 96। তো সে ভাবছে আমি যে কোনো মুহূর্তে আউট হয়ে যেতে পারি, আমাকে এই বলটাতে চার মেরে আমাকে সেঞ্চুরিটা করতে হবে। তো সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে, এই বলটাতে মেরেই আমি করব না, বল যদি ঠিকঠাক আসে তবে আমি চার মারবো, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। প্রথম প্ল্যান হচ্ছে, সে ভেবে নিয়েছে যে আমি এই বলটাতেই আমি সেঞ্চুরি করব, বল যেই আসুক, সে মানে কি বাউন্সার আসুক বা শর্ট বল আসুক বা ফুল টস আসুক বা মানে কি ওভার দ্য উইকেট আসুক, আমি দেখবো না, অফে লেগে ব্যাকফুটে যেখানে খুশি মেরে আমি কিন্তু এটাকে সেঞ্চুরি করব। তো এইরকম মানসিকতা হলে হবে না, যে কোনো মুহূর্তে কিন্তু আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের উচিত সেই বলটার ওয়েট করা, যেই বলটা খুব ভালো বল হবে আপনার জন্য, আপনি কিন্তু এটাকে খুব ইজিলি হ্যান্ডেল করে আপনি চার মারতে পারবেন। ঠিক সেই রকম স্টক মার্কেটেও আপনার যদি লসেস হয়ে যায়, আপনি ইনস্ট্যান্ট ঝাঁপিয়ে পড়বেন না যে এই ট্রেডটাকে আমাকে সমস্ত রিকভার করতে হবে। আপনি কিন্তু ওয়েট করবেন সেই ট্রেডটার জন্য, যেই ট্রেডটা দেখে আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, এবং সেই আত্মবিশ্বাস যদি তৈরি হয়ে যায় একবার, আপনি কি দেখবেন আস্তে আস্তে আপনার যা টাকা হারিয়েছেন সব রিকভার হয়ে যাবে। কিন্তু রিভেঞ্জ ট্রেড মানে মানে বদলা নেয়ার জন্য ট্রেড করলেই আপনার লস হয়ে যাবে, ঠিক আছে? আপনার একটা প্ল্যান মেনটেন করতে হবে, মানে হচ্ছে আপনার প্ল্যান আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবে। প্ল্যান বলতে আমরা কি বলছি? প্ল্যান বলতে আমরা এটাকে বলছি যে এমন একটা প্ল্যান আপনি তৈরি করলেন, যেই প্ল্যানটা আপনাকে ধাপে 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 কিন্তু মানে কি রিকভারি করাবে সব টাকা। তো সেই প্ল্যানটা কি? সেই প্ল্যানটা হচ্ছে আপনাকে ভেবে চিন্তে ট্রেড নিতে হবে। কেবলমাত্র আত্মবিশ্বাস হলেই সমস্ত ব্রেকআউট বা কিছু প্যারামিটার, যেই প্রসেস আপনি ট্রেডিং করছেন, যে আপনি ভাবছেন যে আমি ব্রেক মানে কি সাপোর্ট ব্রেকডাউন বা হচ্ছে ব্রেকআউট ফেলিওর, এইসব জায়গাগুলো আমি ট্রেড করব, আপনি প্রসেসগুলো জেনে নেন, সেই জেনে জেনে নেওয়ার পরে সেই প্রসেসে কাজ করুন, তাহলে কিন্তু সেই প্ল্যান অনুসারে কাজ করলে কিন্তু আপনি অবশ্যই মার্কেটে আবার ফিরে আসবেন। ছোট ছোট ট্রেড করুন, যদি আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, আপনার মার্কেটের প্রতি আত্মবিশ্বাস না থাকে, তো ছোট প্ল্যান তৈরি করে আপনি কিন্তু এখান থেকে আবার আস্তে 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 ফিরে আসবেন, এবং ইতিবাচক মনোভাব আপনার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আপনাকে মনে রাখতে হবে যে প্রতিটা সফল ব্যবসায়ী, তাদের কিন্তু ক্ষতি হয়েছে, গুরুত্বপূর্ণ হলো আপনি সেটাকে কি করে মেনটেন করছেন। মানে লস তো হবেই, সে যে কোনো জায়গায় যে কোনো বিজনেসে ফেলিওর যদি না হয় সাকসেসের কোনো মূল্য থাকে না। ঠিক সেরকম সব কিছু জিনিস আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে এই জায়গাটা, ঠিক আছে? প্রতিটা স্টেপ ফলো করতে হবে। এখানে দেখুন, বললাম ট্রেড জার্নাল,
ট্রেড জার্নালের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রেড জার্নালই কিন্তু আপনাকে একমাত্র লস থেকে মানে প্রফিটে নিয়ে আসতে পারে। তো ট্রেড জার্নাল মানে হচ্ছে সেই জিনিসটা, আমি আবার বলছি, যে জিনিসটা আপনি আপনি প্রতিটা ট্রেডে নিচ্ছেন, সেই ট্রেডটাকে আপনি নোট করে রাখছেন। তো সেখানে আপনি ভুল দেখতে পাবেন, কি ভুল হচ্ছে, কোন প্ল্যান করলে আপনি সফলতা পাচ্ছেন, আর কি মানে প্যাটার্ন, মানে কি রকম প্যাটার্ন দেখলে আপনি সেই মানে আপনার মনেতে একটা লোভ আসে যে আমি এখনই ট্রেড করব, আমার এখান থেকে প্রফিট হয়ে যাবে। সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। আপনার একটা শৃঙ্খলা বৃদ্ধি, এটা আপনার ট্রেডিং প্ল্যানকে মেনে চলতে সাহায্য করবে। মানে হয় না, কেউ ধরুন ফুল টস বল দিয়েছে, তার মনে হয় এই এই বলটাকে আমি ছক্কা মারবো, কিন্তু ছক্কা মারতে গিয়ে সে মানে লোভে পড়ে ফাঁদে পড়ে আউট হয়ে যায়। ঠিক সেই রকম আপনার যদি মনে হয় একটা চ্যাট প্যাটার্ন আপনি বারবার দেখেন, আপনার মনে হয় এখান থেকে ব্রেকআউট দেবে, কিন্তু সেটা ব্রেকআউট দিল না, ব্রেক ডাউন দিয়ে দিল। তো এই রকম যদি আপনার কোনো ট্রেডিং জার্নালাতে আপনি নোট করে রাখেন যে ব্রেকআউট দিচ্ছিল, আমি ধরেছি, আমার লস হয়ে গেছে, তো সেই লসটাকে এক্স্যাক্ট কারণ, ঠিক আছে, এক্স্যাক্ট কারণ আপনি যদি বুঝতে পারেন যে কি কারণে লসেস হয়েছে, সেটা যদি খুঁজে পেয়ে যান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে ভুল সেটা মানে ধরে ফেলতে পারবেন, এবং আপনি সাকসেসের পথে পথে যাবেন, সেই ভুলটা আপনি দ্বিতীয়বার করবেন না। ঠিক আছে, আপনাকে একটা ট্রেডিং প্ল্যান মেনটেন করতে হবে, যে প্ল্যানটা আপনি খুব ভালো কাজ করবে। আপনি যত ট্রেডিং জার্নালটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবং দেখুন, ট্রেডিং জার্নাল যেটা করবেন, সেটাতে কি কি জিনিস মেনটেন করবেন ট্রেডিং জার্নালাতে, সেটাতে আপনাকে তারিখ মেনটেন করতে হবে এবং সময় মেনটেন করতে হবে, ট্রেড কখন নিয়েছেন, যে ট্রেডটা নিয়েছেন সেটা কি কারণে নিয়েছেন, কি কিসের জন্য, এন্ট্রি প্রাইস কত, এক্সিট প্রাইস কত, স্টপ লস, টার্গেট প্রাইস, পজিশন সাইজিং, রিস্ক টু রিওয়ার্ড, প্রফিট না লস হলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। এবং ট্রেডটা যে কেন নিয়েছিলেন, যেমন হচ্ছে কিছু একটা চ্যাট প্যাটার্ন দেখে ট্রেড নিয়েছেন, না খবর দেখে ট্রেড নিয়েছেন, না মানে নিফটি বাড়ছে বলে ট্রেড নিয়ে নিয়েছেন, মানে কি কারণে ট্রেড নিয়েছেন, সেই ট্রেডের কারণও আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। এই রকম করে সেট আপ করে দেখুন, সব জিনিসেরই যদি আপনি এই জায়গা থেকে সাকসেস পেতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, কেননা পরিশ্রমের পরিবর্তে কিন্তু আপনি সফল হবেন। আর যদি বলেন শর্টকাটে হয়ে যাব, না শিখে হয়ে যাব, সমস্ত সেটা অনুসরণ করব না, তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে যে এখান থেকে সাকসেস পাওয়া। কেননা এই জায়গাটা যারা পরিশ্রমী, যারা মেনটেন করে, তারাই কিন্তু ফিরে আসে, অনেকেই আসে, সবাই কিন্তু লস করে বাড়ি ফিরে চলে যায়, কিন্তু যারা টিকে থাকে, যারা সেই প্রপার সেট আপ ডিসিপ্লিন সবকিছু ভেবেচিন্তে কাজ করে, তারাই কিন্তু এই জায়গা থেকে সফলতা অর্জন করে। ওকে, আমি যেটা বলছি, ট্রেডিং জার্নালের আপনাকে রিভিউ করতে হবে, প্যাটার্ন দেখতে হবে, কোন দিকে দুর্বলতা হচ্ছে, কি প্রসেস অবলম্বন করা উচিত, এসব জিনিসগুলো আপনাকে শিখতে হবে। 9 নম্বর অধ্যায় হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আপনার একটা জিনিস আছে যে লার্ন লার্ন লার্ন, মানে ল- শিক্ষার কোনো বিকল্প নেই, যত বেশি এই জায়গায় শিখবেন, যত ফাস্ট শিখবেন, তত কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে জ্ঞানের অন্বেষণ করতে হবে, ঠিক আছে, কোয়েস্ট অফ নলেজ, নলেজ গ্যাদার করতে হবে। বিভিন্ন বই পড়ুন আপনি, বিভিন্ন কোর্স দেখুন, ভিডিও দেখুন, বোঝার চেষ্টা করুন কি ভুল হচ্ছে, কি সমস্যা হচ্ছে, সেগুলো নতুন দক্ষতা বা জ্ঞান অর্জনে সাহায্য করবে। বাজারের খবর দেখুন, আপনার কাছে মানি কন্ট্রোলের অ্যাপ আছে, মানি কন্ট্রোল অ্যাপ ইউজ করুন, বা আপনার ব্রোকারের অ্যাপে সেট আপ করুন, মেন্টর খুঁজুন, অন্যান্য ট্রেডারদের সাথে আলোচনা করুন, এই সব জিনিসগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বাজারের সাথে অভিযোজন, অ্যাডপ্টিং টু দ্য মার্কেট। বাজারের সাথে আপনার ভয় যেন না থাকে, ঠিক আছে। আপনি মার্কেটকে দেখেই ভয় পেলে হবে না, যে মার্কেট পড়ছে আমার লস হয়ে যাবে, এই হয়ে যাবে, এই হয়ে যাবে, এইসব ভাবা চলবে না। আপনার মধ্যে অবশ্যই কনফিডেন্স থাকবে। আর যখন আপনি বুঝতে পারবেন যে গ্লোবাল মার্কেট খারাপ চলছে, আমাদের মার্কেটও খারাপ চলতে পারে, এবার তখন যদি আমাদের মার্কেট খারাপ চলে, তখন কিন্তু আপনার ভয় লাগবে না, কেননা আপনি আগে থেকেই জেনে গেছেন যে গ্লোবাল মার্কেট ডাউন সাইডে যাচ্ছে, আমাদের মার্কেট ডাউন সাইডে যাবে, এটাই হচ্ছে ন্যাচারাল। আর যদি আপনি ভাবেন, মাইন্ডে ভেবে নেন যে মার্কেট পজিটিভ যাবে, আর তখন যদি মার্কেট নেগেটিভে যায়, তখন কিন্তু আপনার মানে কি ভয় লাগবে, কনফিডেন্স থাকবে না, কেননা আপনার বিপরীতে মার্কেট যাচ্ছে, ঠিক আছে। মার্কেট মার্কেটের মতো কাজ করবে, আপনাকে আপনার মতো কাজ করতে হবে। বাজারের আস্থা বুঝুন, বাজার কোন অবস্থায় আছে তা বোঝার চেষ্টা করুন,
কৌশল পরিবর্তন করুন, ট্রেডিং কৌশলে যদি ভুল থাকে ট্রেডিং স্ট্র্যাটেজিতে সেগুলো চেঞ্জেস করুন, নতুন স্ট্র্যাটেজি সেট আপ করুন, নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন, ভুল স্বীকার করুন। স্টক মার্কেট একটা জিনিস হচ্ছে সব থেকে, নিজের ভুলটাকে যদি আপনি ক্যাপচার করতে পারেন সেটাই হচ্ছে সব থেকে বড়, নিজের ভুল স্বীকারই প্রথম ধাপ। ঠিক আছে? নিজের ভুল মানে কোন জায়গায় ভুল হচ্ছে সেই ভুলটাকে যদি আপনি ধরে নিতে পারেন বা না, বারবার ভুলটা না করেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন এই জায়গায়। কেন ভুলটা হয়েছিল সেটাকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে এবং সংশোধনমূলক পদক্ষেপ নিন। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। একটা কথা আছে, ইফ ইউ মেক আ মিস্টেক, ইটস নট আ মিস্টেক, বাট ইফ ইউ রিপিট দ্য মিস্টেক, দেন দিস শুড বি দ্য মিস্টেক। তো আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই সেটা ভুল হয় না, ভুলটাকে রিপিট করলেই সেটা ভুল হয়। ঠিক আছে? সেই জন্য ভেবেচিন্তে কাজ করবেন। এবার দেখুন, আর কিছু, এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা খুব ভেবে চিন্তে লিখেছি এখানেতে, এই লেখাটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইভাবে যদি আপনারা কাজ করেন দেখবেন এখান থেকে আপনি অবশ্যই বিজয়ী হবেন। প্রতিটা স্টেপ মেনটেন করেন। ওকে? ডিসিপ্লিন, স্টক মার্কেটে দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে সাইকোলজি অ্যান্ড ডিসিপ্লিন। ঠিক আছে? এই ডিসিপ্লিন মানে হচ্ছে আপনার একটা টাইম থাকবে বা সেট আপ থাকবে যে আমি সকালের দিকে ট্রেড করব না বিকালের দিকে ট্রেড করব, না মার্কেট আমাকে ডাকছে, মার্কেট ডাকলে আমি যাব না, আমার ট্রেডিং সেট আপ মনে হলে, আমার যদি অ্যানালিসিস ঠিক হয় তবে আমি ঢুকবো, নাহলে ঢুকবো না, এই ট্রেডটা এই কারণে নেব, এই কারণে নেব না। তো এরকম করে প্রত্যেকটা সেট আপ যদি আপনি আপনার জার্নালে মেনটেন করেন, জার্নাল দেখে আপনি বুঝতে পেরে যাবেন যে কি করলে আপনার ভুল হয়, কি করলে আপনার প্রফিট হয়। সেই প্রফিটের স্ট্র্যাটেজিগুলো বা সেই লেভেলগুলো ফলো করলেই দেখবেন এখান থেকে সাকসেস হবে। ঠিক আছে? কোনোভাবেই ভুল হবে না। আর একবার যদি ভুল হয়ে যায়, আমরা কি বলেছি, রিভেঞ্জ ট্রেডিং করবেন না, আবার পরের দিন দেখবেন। ঠিক আছে? তো এটাই গেল আমাদের টোটাল এখানেতে রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি ম্যানেজমেন্ট। ঠিক আছে? আহ, কি করে কি পজিশন সাইজিং এসব করবেন, আমরা এটাকে কমপ্লিট করলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো স্টক সম্বন্ধে জানার থাকে, আপনারা বলুন। মার্কেটে কিন্তু একটা ভালো কারেকশনের দিকে যাচ্ছে, মার্কেট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? মার্কেট কি হচ্ছে, কারেকশনের দিকে যাচ্ছে মার্কেট। কিছু স্টক কিন্তু খুব বাড়ছে, যেমন আপনারা দেখবেন আহ, কিছু কিছু স্টক আছে না খুব ভালো বাড়ছে, যেমন হচ্ছে এয়ারটেল, ভারতী এয়ারটেল। ঠিক আছে? নিফটি ফিফটি স্টক, এয়ারটেল, ভারতী এয়ারটেল, ভারতী এয়ারটেলকে এবার নজরে রাখুন। দেখুন সেই ভারতী এয়ারটেল না, সেই 700 টাকা থেকে একদম কন্টিনিউয়াসলি উপর দিকে যাচ্ছে। 700 টাকা থেকে দেখুন ডেলি ক্যান্ডেলস্টিক চ্যাটার্নেতে খুব সুন্দর উপর দিকে যাচ্ছে। তো এবার এই স্টকটা যেটা আছে, এই স্টকটা কিন্তু আরো ভালো বাড়ার সম্ভাবনা আছে। কেননা আপনারা একটা এরকম করে লাইন ড্র করবেন। ঠিক আছে? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ট্রেন্ড লাইন ড্র করে নেবেন যে স্টকটা কিরকম ভাবে যাচ্ছে, এবং সেই লাইন যদি ব্রেকআউট দেয়, আমি দেখুন একটা ট্রেন্ড লাইন ড্র করি, যতক্ষণ এই লাইনের ওই পারে থাকবে স্টকটা, তার মধ্যে কিন্তু পজিটিভ মোমেন্টাম হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। অনেকে হ্যান্ড রেজ করেছে, দাঁড়ান আমি প্রশ্নগুলো নিচ্ছি। আপনাদের কি সমস্যা? গোপালবাবু হ্যান্ড রেজ করেছে। গোপালবাবু বলুন, আপনার কি সমস্যা আছে? আপনাকে আমি আনমিউট করছি, বলুন কি যদি সমস্যা থাকে। হ্যাঁ স্যার, হুম, বলুন। বলছি অপশনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতাম স্যার আপনাকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি আপনার আমাদের যখন এনএফটি চার্টটা চলছে, তখন নিফটি, স্যার কোন নিফটি, হ্যাঁ হ্যাঁ। চার্টটা চলছে তখন স্যার কোন অপশনটা সিলেক্ট করব সেটা স্যার বুঝতে পারছি না। আমার তো অপশনের ক্লাস করিয়েছি, কোন অপশনটা সিলেক্ট করবো বলতে আপনাকে তো ভেবে নিতে হবে। আমি একটু হালকা করে গাইড করে দিচ্ছি। আপনাকে ভেবে নিতে হবে যে মার্কেট কোথায় যেতে পারে, 50 পয়েন্ট মুভ দেবে না 100 পয়েন্ট মুভ দেবে, আর মুভটা কতক্ষণের মধ্যে দেবে, এই দুটো ক্যালকুলেশন আপনাকে আগে ভেবে নিতে হবে। যদি 25,000-এর মার্কেট চলে, আর আর ধরুন নিফটি 50 পয়েন্ট মুভ দেয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার ক্যাপিটাল যদি দেখবেন, আপনার কিন্তু ইন দা মানি অপশন বাই করা সব থেকে ভালো। মানে হচ্ছে 25,900 বাই করবেন, 800 বাই করবেন, সেক্ষেত্রে 50 পয়েন্ট মুভ দিলে ওখানে বেশি প্রফিট পাবেন। আশা করছি বুঝতে পেরেছেন তো এটা।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে 25,050, 25,500 যখন চলছে, হুম। তাহলে আমি মানে 25,550 কিনতে হবে স্যার। আপনাকে প্রথমে দুটো জিনিস অ্যানালিসিস করে নিতে হবে, মার্কেট কতটা মুভ দেবে। যদি হ্যাঁ, মার্কেট মুভ দেয় 200 পয়েন্টে মুভ দেয়, তখন ইন দ্য মানি হ্যাঁ, বাই করার দরকার নেই। হ্যাঁ। আর যদি সময়টা দেখতে হবে, আপনাকে লিখে রাখতে হবে যে কত সময়ের মধ্যে মুভ দেবে। আপনি তো মুভ দেবে বলেই তো আপনি এন্ট্রি করতে চাইছেন, তো আগে থেকে আপনাকে এন্ট্রি করতে মানে ভেবে নিতে হবে যে কত দূর দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি 500 পয়েন্ট মুভ দেয়, আপনি কিন্তু তাহলে কি করবেন, 500 পয়েন্ট দূরে বাই করবেন, কেননা আপনি কনফার্ম হয়ে গেছেন 500 পয়েন্ট মুভ দেবে। ঠিক আছে। এরকম হয় না, বাজেটের সময় আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে একটা খবর ছিল, আরবিআই রেপো রেট ফেভারিট ছিল, তখন কিন্তু আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে 600 পয়েন্ট 700 পয়েন্ট মুভ দিতে পারে। তো সেক্ষেত্রে 600 পয়েন্ট আউট অফ দ্য মানির কলকে বাই করতে পারেন না, কেননা মুভটা ফার্স্ট মুভ হবে। তো এই মোমেন্টামের উপরে আপনার স্ট্রাইক প্রাইস নির্ণয় করা উচিত। ঠিক আছে স্যার, হুম। ওইটা জানার ছিল একটু স্যার। ঠিক ঠিক। ওকে। সুমন্ত কর্মকার বলছেন, স্যার স্মার্ট মানি কনসেপ্ট ফিবোনাচি শেখাবেন বলেছিলেন। হ্যাঁ, তো আমাদের এই টপিকটা খতম করে দিলাম, আমরা পরের দিন স্মার্ট মানি কনসেপ্ট শেখাবো। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু বুঝতে পারবেন না স্মার্ট মানি কনসেপ্ট, কেন বুঝতে পারবেন না, কেননা হয়তো অনেকে একটু কষ্টকর হবে, কেননা অনেকে মানে ক্লাস করে যায়, কোনো প্র্যাকটিস করে না। ঠিক আছে, এমনকি আমরা 10 লাইনের যে হোম টাস্ক দিয়েছিলাম, 10 লাইন ড্র করার জন্য, অনেকে কিন্তু করে না বা করতে পারে না কিছু, আমরা জানি না কেন করে না। তো যাই হোক, স্মার্ট মানি কনসেপ্টের আমরা কিন্তু কিছু জিনিস বলে দেবো, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, আলোচনা করব কিছু মেন মেন টপিক নিয়ে, আমরা চাইবো একদিনের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। যেমন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এফভিজি যেটাকে বলা হয়। এর সাথে সাথে যেটা থাকে, অর্ডার ব্লক থাকে। অর্ডার ব্লকের সাথে সাথে আপনার অনেক কিছু থাকে, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা ধাপে ধাপে পরের ক্লাসেতে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসে আপনাকে আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে কি কাজ করে বা কিভাবে কি এন্ট্রি করা যেতে পারে। ওকে। তো রেঞ্জ ব্রেকআউট, রেঞ্জ ব্রেকডাউন, এই জিনিসগুলো আমরা একটু দেখিয়ে দেবো। আপনারা কিন্তু একটু রেকর্ডিং দেখেও বুঝতে পারেন যে পারবেন, অনেকটা কঠিন, অনেকে আমি আগের ক্লাসে পড়াচ্ছিলাম, অনেকে বুঝতে পারছেন না। ঠিক আছে। সান ফার্মা ডাউনের কারণ কি বলরাম বাবু? সান ফার্মা কেন ডাউন হচ্ছে, কেননা ফার্মার উপর ট্যারিফ বসাতে চলেছে, তো খবর কিছু তো আসছে না এখন অবধি। ট্রাম্প কি বলে আগে দেখি। সান ফার্মা কোথায় গেল দেখি, সান ফার্মা কি বলছে। ফার্মা সেক্টর, নিফটি হেলথ কেয়ার, সান ফার্মা। সান ফার্মা ডাউন কোথায়, অল্প তো ডাউন হচ্ছে। সান ফার্মার মধ্যে কি দেখতে পাচ্ছি, এটা একদম সাইডওয়েজ হয়ে গেছে। ঠিক আছে, সাপোর্ট আছে, নিচে সাপোর্ট আছে 1444-এর, 1650-এর কাছাকাছি সাপোর্ট আছে। ঠিক আছে, 1650-এর সাপোর্ট আছে। একদম চপি মার্কেটে কাজ চলছে। স্যার আমি ফেব্রুয়ারি মার্চে ভর্তি হয়েছি স্মার্ট মানি কনসেপ্ট ফিজিওলজি। কে বলেছে হয় না? আমরা তো গ্রিক ফ্রিক অপশন গ্রিকে সব আলোচনা করেছি। ঠিক আছে, আরএসএ আলোচনা করেছি, ফিবোনাচি আলোচনা করেছি, শুধু স্মার্ট মানিটা হয় না, বাকি সব হয়েছে। ওকে, অসুবিধা কিছু নেই। তো আপনারা রেকর্ডিং দেখে নেবেন, রেকর্ডিংয়ে কিন্তু সব ক্লাসগুলো আছে। আর যদি না হয়ে থাকে কোনো জিনিস, সেগুলো অবশ্যই করানো হবে। ওকে। দেবাংশু পাল বলছে, স্যার নিফটি ইটিএফটা কি কিভাবে কাজ করে। নিফটি ইটিএফ আপনারা জানেন, নিফটির 50টা কোম্পানিকে নিয়ে কিন্তু নিফটি ইটিএফ। ঠিক আছে, ইটিএফকে আপনারা ইন্টারনেটে বাই করতে পারেন। একটু করে আমি বলে দিচ্ছি, ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ঠিক আছে, এর নাম হচ্ছে, আমি ছোট করে লিখে দিচ্ছি, খুব ভালো কথা, একদম সহজ বাংলা পাতি ভাষায় বলতে, ইটিএফ ইটিএফ কিন্তু বিভিন্ন প্রকারের আছে। যেমন আপনি গোল্ডের উপর ইটিএফ ইটিএফ নিতে পারেন, মানে যেমন যখন ব্যাংকিং ইটিএফ, এরকম কিন্তু হাজারো ইটিএফ আছে। ঠিক আছে, মানে 1000+ ইটিএফ আপনি ধরে নিন, 1000+ ইটিএফ আছে। ঠিক আছে, তো ব্যাংকিং ইটিএফ, তারপরে হচ্ছে গোল্ড ইটিএফ, তারপরে হচ্ছে আইটিটিএফ, তারপরে হচ্ছে চাইনিজ স্টক মার্কেট ইটিএফ, তারপরে হচ্ছে নিফটি ফিফটি ইটিএফ। ঠিক আছে, এরকম হাজারো ইটিএফ আছে। মিউচুয়াল ফান্ডের ভাই ইটিএফ, মিউচুয়াল ফান্ড আপনার নাম শুনেছেন, তার ভাই ইটিএফ, কেননা ইটিএফকে আপনারা ট্রেড করতে পারবেন, মিউচুয়াল ফান্ডকে কিন্তু ট্রেড করতে পারেন না, এটা হচ্ছে ইন্টারডেতে ট্রেড হবে।
ইটিএফকে। ওকে, তো নিফটি ইটিএফ বলতে নিফটি কোম্পানি, নিফটি ফিফটি কোম্পানির মানে আমি আপনাকে খুব সিম্পল বলে দিচ্ছি যেটা নিফটি ইটিএফ কি বলছে। ধরুন আপনি নিফটি ফিফটি কোম্পানিকে বাই করতে পারছেন না, আপনি নিফটি ইটিএফ বাই করে নিন। আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কি করে কি বাই করবেন। ক্লিক করবেন, আপনি ইটিএফ সিলেক্ট করবেন, এখানে লিখবেন নিফটি। বিভিন্ন কোম্পানির আছে নিফটি ইটিএফ, ঠিক আছে। তো আমি এটা এখানে দেখাচ্ছি, নিফটি ইটিএফ বা নিফটি নিফটি বিস, এখানে ক্লিক করলাম। এটাকে 286 টাকা দাম চলছে। এটা নিফটি বাড়লে এটাও বাড়বে, ঠিক আছে। নিফটি বাড়লে এটাও বাড়বে, নিফটি পড়লে এটাও পড়বে। ওকে, তো এটাই হচ্ছে নিফটি ইটিএফ। একটা সময় এটার দাম কিন্তু কত ছিল একবার দেখুন, একবার 200 টাকা, 228 টাকার কাছাকাছি চলে এসেছিলো, এবং সেখান থেকে আবার 286 টাকায় চলে গেছে। এরকম নিফটি বাড়লে এও বাড়বে, নিফটি পড়লে এটাও পড়বে। এটা লং টাইমের জন্য, আপনি আনলিমিটেড টাইমসের জন্য হোল্ড করতে পারেন, যতদিন চাইবেন ততদিন হোল্ড করতে পারবেন। এটা দেখুন নিফটি বাড়ার সাথে সাথে এটা কিন্তু আস্তে আস্তে আপনার বেড়ে যায়, ঠিক আছে। একদম দেখুন 2016-তে একদম 80 টাকার, 80 টাকারও নিচে চলেছিল, 70 টাকার কাছাকাছি। সেই 70 টাকা থেকে 286 টাকা চলে গেছে, ঠিক আছে। আপনি হিসাব করে নিন কত রিটার্ন দিচ্ছে। এটাও কিন্তু এরকমভাবে 10 বছরে দেখবেন এটাও কত গুণ হয়ে যাবে, এটাও দেখবেন অনেক গুণ হয়ে গেছে, 10 বছরে 5-6 গুণের উপরে হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে বাই করা যেতে পারে। গোলাম মোল্লাবাবু হ্যান্ড রেজ করেছেন, দাঁড়ান দেখি। ওকে গোলাম বাবু বলুন, কোনো যদি বলার থাকে কিছু। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ওই স্যার মানে ইন্টারনেট স্ক্যানারটা কিভাবে ব্যবহার করতে, ওটা একটু যদি একটু দেখিয়ে দেন ভালো হয়। ইন্টারনেট স্ক্যানার বলতে কোন স্ক্যানারটার কথা বলছেন আপনি? ও, স্টকের উপরে আর কি। মানে মানে আমি বলতে চাইছি যে মানে 9টা 15 যখন মার্কেট ওপেন হচ্ছে, হুম। তো 9টা 15 থেকে 9টা 20-র মধ্যে মানে 5 মিনিটের মধ্যে আমি টপ লুজার বা টপ টপ গেনার যে স্টক গুলো সেগুলো বাছাই করার জন্য মানে যেটা ব্যবহার করতে চাই আর কি, সেটাই জানতে চাইছি কিভাবে সেটা করবো আর কি। ইন্ট্রাডে স্ক্যানার ওয়েবসাইটের কথা বলছেন তো? হুম। তো ওয়েবসাইট আপনি দেখুন না, ওই ওয়েবসাইটে। না, আমি বলছি যে ওইটা মানে মানে আমি স্টক গুলো যে বার করব হুম। সেটা কিভাবে করবো আর কি, মানে প্রথম 5 মিনিটের মধ্যে আমি যে একটা সেটা তৈরি করব, সেটা কিভাবে করবো আর কি। ওকে, আপনাকে আমি বলে দিচ্ছি, দেখুন প্রথমে কি করবেন, প্রথমে আপনি সেক্টর দেখবেন কোন সেক্টরটা বাড়ছে। তো সেক্টরের মধ্যে দেখছেন, আপনি স্টকের দিকে যাবেন না, সেক্টরের দিকে যাবেন। সেক্টরের মধ্যে দেখবেন হুম। যে সেক্টরটা বাড়ছে সেই সেক্টরের মধ্যে কোন স্টকটা সব থেকে বেশি বাড়ছে। তো সেক্টর থেকে আপনি স্টকে আসবেন, স্টক থেকে দেখবেন কোন স্টকটা সব থেকে বেশি বাড়ছে। তো সেই স্টকটাকে আপনি চ্যাটে চ্যাটে চলে আসবেন, চ্যাটে মনে করুন আমি সেই স্টকটা এখানে পেয়ে গেছি। তো স্টকটা এখান থেকে হঠাৎ করে বেড়ে গেল, তো এখানে আপনি স্টপ লস লাগান। এখানে যদি এটা ডবল টপ হয়ে যায়, আপনার কিন্তু আবার পড়তে দিন, পড়লে আবার এখান থেকে ব্রেকআউট যখন দেবেন তখন এখানে বাই করবেন। তো চ্যাটেতে নিয়ে চলে আসবেন, চ্যাট দেখে আপনি কাজ করবেন। সেটা স্যার বলছি যে ওই স্টক গেনার আর স্টক লুজারের যেটা না, দেখায় আর কি, ওইটা আপনি ওইটা সেক্টরে যাবেন, সেক্টর অ্যানালিসিস। দেখুন কোনো স্টক সেক্টর যদি উপর অ্যানালিসিসটা দিকে কোথেকে খুলে যায়, করবো না? টপ গেনার আমি বলছি, টপ গেনার মানে অলরেডি হুম। আমরা যেটা জানি, যেটা টপ গেনার হয়ে যায় সেটা আস্তে আস্তে উপর দিকে পড়তে থাকে, যেটা গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় সেটা উপর থেকে আবার নিচের দিকে চলে আসে, ঠিক আছে। কোনো কারণে যদি মার্কেট নিচের দিকে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়, সেখান থেকে উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আর কেউ যদি গ্যাপ আপে ওপেন হয়, সেটা উপর থেকে নিচে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যদি টপ গেনারকে আপনি হট করে ধরে নেন, তো সেক্ষেত্রে সেটা আপনার লসই দিবে, প্রফিট তো দেবে না, কারণ অনেকটা উপরে খুলবে, সবাই বিক্রি করবে। তো সেই জন্য বলছি, আমি আরেকবার বলে দিচ্ছি, আপনি সেক্টরে যাবেন, সেক্টরে গিয়ে সেক্টরটা দেখবেন স্যার কোথা থেকে চেক করবো? ইন্টারডে স্ক্যানার ওয়েবসাইটটা আপনি খুলেন, ওখানে তো ডাইরেক্ট লেখা আছে সেক্টর, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আপনি হ্যাঁ, যদি ওইটাই দেখতে চাইছি আমি। হ্যাঁ, আপনি যদি ডাইরেক্ট ওপেন করেন ইন্টারনেট স্ক্যানারটা, ঠিক আছে, তো প্রথম পেজটাই আপনার সেক্টর আসবে, এটা কি সেক্টর পারফরমেন্স। তো এখানে সেক্টর দেখতে পাচ্ছি আমরা। তো এই সেক্টরের মধ্যে কোন সেক্টরটা আজকে সব থেকে বাড়া আছে? আজকে দেখতে পাচ্ছি অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্ট। অয়েল অ্যান্ড গ্যাসের সেগমেন্টের মধ্যে আমাদের বিপিসিএল বাড়া আছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। হুম। তো বিপিসিএলটাকে নেবেন, নিয়ে আপনি চ্যাটে দেখবেন চ্যাটে কেনার যোগ্য কিনা সেটা। চ্যাটে নিয়ে এসে দেখলেন এটা বিপিসিএল এর চ্যাট, আমি আবার ওটাকে রিপিট করে বলছি আপনাকে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এবার টপ বানিয়েছে, ডবল টপ বানিয়েছে, এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পড়ে যাওয়ার পর আবার যখন উঠবে এখানে আপনি এন্ট্রি করবেন, স্টপ লস দেবেন এই জায়গায়, এখানে সেল লাগাবেন, এখানে এন্ট্রি করবেন। ব্রেকআউট দিলে মনে হয় যদি উপর দিকে যাবে সেরকমভাবে কাজ করবেন, চ্যাট দেখে কাজ করবেন।
ঠিক আছে। মানে ওটা স্যার ইন্টারনেট স্ক্যানার থেকেই পাওয়া যাবে তাই তো? আপনি পেজ ওপেন করলেই পেয়ে যাবেন সেক্টর অ্যানালিসিস, প্রথমেই তো আসে সেক্টর পারফরমেন্স বা সেক্টর অ্যানালিসিস, আপনার তো ফার্স্ট পেজে ওটাই আসে, স্টপ গেনার স্টপ লুজার তো দূরের কথা। ঠিক আছে, চলুন। ওকে। এই লিঙ্কগুলো আমরা দিয়ে দিয়েছি গ্রুপে গোপালবাবু, এই লিঙ্কগুলো আমরা সব আপনার ক্লাসে করিয়ে দিয়েছি, বা আমরা বলে দিই, আপনি ক্লাস অ্যাটেন্ড করুন, রেকর্ডিং দেখুন, ঠিক আছে, পেয়ে যাবেন। তো চলুন, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, ক্লাসের রেকর্ডিং কিন্তু আজকে আমরা আপলোড করব না, কালকে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, একটু দেরি হবে না, আজকে করার চেষ্টা করছি। ওকে। ওকে, থ্যাংক ইউ, শুভরাত্রি সকলকে।